কোতোয়ালি থানার পুলিশ যা করেছে একদম তাদের ডিউটি সঠিকভাবে পালন করেছে। পুলিশের এগেনস্টে তুই রাস্তায় আন্দোলন করবি, পুলিশের এগেনস্টে তুই রাস্তায় নেমে পুলিশকে হেনস্থা করবি। আমরাও পুলিশের পরে রাস্তায় নেমে আন্দোলন করব, যে পুলিশকে এদের মতো মহিলারা সঠিক কাজ করতে দেয় না। এদের মতো মহিলা সঠিক কাজ করতে দেয় না বলেই পুলিশে হাত পা বাঁধা, পুলিশ চুপ করে বসে থাকে, আর লাস্টে আমরা পুলিশের উপরে দোষারোপ করি যে পুলিশের কাজ করে না। পুলিশের এগেনস্টে তুই আন্দোলন করে দেখাস, আর পুলিশকে তুই করে দেখাস, তারপরে দেখিস যে আমরাও পুলিশের জন্যে কীরকম আন্দোলন করতে পারি। এবার আসছি তোর কথায়, তোর ভাষায় তোকে বলছি, এই ছাপড়ি লুক্কি কোদাল দাঁতি, কোদালের মতন দাঁতের শেপটাকে ঠিক কর, তারপরে হাসবি করে। হ্যাঁ, দাঁতের শেপটা ঠিক করে তারপরে হাস। লোককে ভেঙাচ্ছিস। ঝুমকা গিরা রে, তুই তো নিজেই তো ঝুমকা গিরা, তুই তো নিজের ঠুমকা গিরা রে, আবার লোককে বলছিস ঝুমকা গিরা রে। হ্যাঁ, লোককে ভেঙাচ্ছিস তুই ভীষণ একবারে। তুই একবারে কি নিজে কি একবারে কি হেমা মালিনী ভাবছিস নাকি? হ্যাঁ, তো হেমা মালিনী ভাবছিস যখন ধর্মিন্দর কোথায় গেল? তোর হাতির পোঁদে চলে গেছে তোর ধর্মিন্দর। হ্যাঁ, নিজে কি তুই ড্রিম গার্ল ভাবছিস যে লোককে নিয়ে তুই ওইভাবে করছিস, খিল্লি ওড়াচ্ছিস? হ্যাঁ, তুই কত সুন্দরী রে মিছেদা মাসি, তুই কত সুন্দরী। তোর ভয়ে পালিয়ে এসছি। হ্যাঁ, তোর ভয় পালিয়ে এসছি। তোর সঙ্গে ওখানে ওই কলতলার মহিলাদের মতন দাঁড়িয়ে কি ঝগড়া করতাম নাকি? হ্যাঁ, তোর মতন কি কলতলার মহিলার মতন লীলজ্জদের মতন কি ঝগড়া করতাম নাকি? তুই যেরকম গ্রামে গঞ্জে গিয়ে হাওয়া করে চেঁচাস, করিস। হ্যাঁ, তোর মতন ওরকম করবো নাকি? হ্যাঁ, একটা দুটো কথা বলবো এনাফ। হ্যাঁ, তোর মতন সারাক্ষণ কি পাগলি চুদির মতন কি একবার বক করতে থাকবো? হ্যাঁ, তোর ভয়তে পালিয়ে এসছি। হ্যাঁ, তুই কে রে যে তোর ভয়তে পালিয়ে আসবো? পরে তো চামচাগুলোকে ডেকেছিস। যেই মুহূর্তে গেছিলাম, একদিন আগেই তো আমরা ঘোষণা করেই গেছিলাম। তোকে না বলে তোর অফিসে গেছি, তোকে না বলে কোতোয়ালি থানায় গেছি। তোর চামচাগুলোকে তখন কেন ডেকে রাখিসনি? আমরা তো 6:30 অবধি ওখানে ছিলাম, কেন গাড়ি নিয়ে খুঁজে বার করিসনি? হ্যাঁ, যে আমরা কোথায় আছি না আছি। তারপর আমাদের সঙ্গে করতিস তুই। আমরা তোর অফিসে গেছিলাম দাঙ্গা করতে? আমরা কি দাঙ্গা করার মহিলা? তোর মতন নাকি যে 70 জন মহিলা ভাড়া করে নিয়ে যাব, 500 200 টাকা করে দেবো, খাওয়া দাওয়া তার সঙ্গে ফ্রি, গিয়ে দাঙ্গা করব, লোককে ভয় দেখাবো যাতে লোক কোনো কাজ না করে কলকাতা ছেড়ে চলে যায়। হ্যাঁ, পুলিশ আমাদেরকে বলেছে তাই আমরা অফিসে গেছি, নাহলে তোর অফিসে না আমাদের মানে পিচ্ছাপ করতে যাওয়ারও দরকার পড়ে না। তুই চিটিংবাজ মহিলা, ফ্রড মহিলা, তোর অফিসে কে যায় রে? লোক হাসতে যাবে, হাসতে টাকা দেবে, তোর অফিস থেকে যখন বেরোবে কাঁদতে হাই বাদুয়া ফেলতে তোর অফিস থেকে বেরোবে। হ্যাঁ, সেই হাই বাদুয়া যে লোকের জল চোখে ফেলতে যে বেরোয়, তার অভিশাপ তোর লেগেছে সেই দিনকে। এটা ভেবে রাখ তুই, যে সেই অভিশাপ তোর লেগেছে। অন্য জনের চোখে জল ফেলাতে গেলে, যখন তুই দিনের পর দিন ফেলিয়েছিস, নিজের চোখেরও জল ফেলতে হবে। কখনো না কখনো মানুষ যদি অন্যায় করে যদি কাউকে কাঁদায়, কারোর যদি হাই বা দুয়া নেয়, তাকেও বালিশে মুখ গুঁজে কোনো না কোনো দিন কাঁদতে হবে, বুঝলি? আবার বলছিস যে আমার আসার আগে অনেক চটপট করছিল। কি চটপট করেছি রে? ওখানে পুলিশ যা করার করেছে, পুলিশকে দেখে তোর ভিকটিমরা ভয় পেয়েছে। তোর ভিকটিমরা বলেছে কি হয়েছে, আমাদের টাকা ফেরত দিয়ে দিন, আমাদের ডকুমেন্টস ফেরত দিয়ে দিন। তোর ভিকটিমরা পালিয়ে গেছে। তোর ভিকটিমরা দাঁড়িয়ে থাকতো ওখানে? তোর ভিকটিমদেরকে আমরা তাড়িয়ে দিয়েছি? পুলিশ তাড়িয়ে দিয়েছে তোর ভিকটিমকে? পুলিশের কি দরকার পড়েছে যে তোর ভিকটিমকে তাড়াবে? তোর ভিকটিম তো পোঁদের গু মাথায় উঠে গেছে, তারা নিজেই পুলিশ দেখে পালিয়ে গেছে। আমরা ভিকটিম তাড়িয়ে দিয়েছি। তারপরে তুই যখন এলি মেছেদে মাসি, গোল প্যাঁচার মতন চোখ নিয়ে, হ্যাঁ, তারপরে তোকে দেখে পুলিশ ভয়ে পালিয়ে গেছে, আর আমরা ভয় পালিয়ে গেছি না? তুই মানে এত বড় ডন কৃষ্ণনগরে যে তোকে দেখে পুলিশও পালিয়ে গেল ভ্যান নিয়ে, আমরাও পালিয়ে গেলাম না? তোর সঙ্গে দাঁড়িয়ে ওখানে কিসের তর্ক করব, কিসের চোটপাট করব তোর সঙ্গে?
বড়বাবু আমার আয়োকে বলেছিল যে বাবলি মুখার্জিকে তুলে নিয়ে আসো আর ওর অফিস ঝাঁপ ফেলে দাও, তাই পুলিশ প্রশাসনে আমার আয়ো গিয়েছিল, যে যিনি আমার ইনভেস্টিগেশন করেছেন তারা আমাদেরকেও বলেছে আপনারা চলুন, নাহলে আমরা তোর অফিসে কোনো যাওয়ার ইচ্ছেই ছিল না, বুঝলি সন্ত্রাসবাদী মহিলা। গীতাকে সেদিনকে গীতাদি আপনি বসুন, গীতাদি আর গীতাদির বোন যখন গেছিল তাদের থেকে যখন 65,000 টাকা নিয়েছিলি, গুনে 45,000 টাকা দুবার চেক নিয়েছিলি, একবার 20,000 একবার 25,000, আর ক্যাশ নিয়েছিলি তুই 15,000, 5,000 টাকা ডিসকাউন্ট করে। হ্যাঁ, সে যখন গেছিলো সে রাস্তা ঝাড়ু দেয় বলে তাকে বলেছিলি কেন এসেছো, বড় বড় চোখ দেখিয়েছিলি, ড্যাবা চোখ, আমরা চোখ দেখিয়েছিলি না, কেন এসেছো, আমি কাউকে ডাকি না, আমার অফিসে এসেছো কেন, আমি কি কাউকে ডেকেছি, তোমরা নিজেরা এসেছো, কাজ হয়েছে হয়নি, আমি টাকা ফেরত দিই না। আর সেদিন বলছিলি গীতাদি বসুন, গীতাদি বসো, রূপাদি বসো। হ্যাঁ, সেদিন তোর অন্য সুর বদলে গেছিলো। সুর বদলে গেছিলো। ওরকম একা থাকলে না অনেকেরই সুর বদলে যায়, বুঝলি, একা থাকলে না যেদিন তোর সুর ওরকম বদলে গেছিলো, যখন তোরাও 7-8 জন মিলে যখন আমাকে হেনস্থা করছিলি, তখন আমারও সুর একদম মুখ বন্ধ হয়ে গেছিলো, আমি কিছু বলিনি। তোরা 5 জন 5 দিক দিকে বলবি, আমি সেখানে কি বলবো, 5-এর মুখ আর 1-এর মুখ, 10-এর হাত আর একজনের হাত, 10 জনের হাতের কাছে একজনের হাত কি টেকে? সেই জন্য আমি চুপ করেছিলাম, তোদের কোন কথার উত্তর দিইনি রে। ফ্রডবাজি মহিলা, আবার বলছিস চিটিংবাজ মহিলা, আবার বলছিস কটা বিয়ে করবে ও করবে। তোর মতন রাখেল নাকি রে? তোর মতন কি আমাদের বড়রা কি তোকে দোকান ঘর খুলে কি আমাদেরকে দিয়ে কি ধান্দা করাচ্ছে, ব্যবসা করাচ্ছে নাকি রে? হ্যাঁ, একটা মানুষ যদি তার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যায়, কি স্বামী যদি মারা যায়, সে বিয়ে করবে না, কোন শাস্ত্রতে লেখা আছে? আমাকে দেখাতো কোন শাস্ত্রতে লেখা আছে। যে বলছিস যে বিয়ে করেছে একটা ছাড়া দুটো, তোর মতন নাকি যে একজনের নামে সিঁদুর পরি আর 1000 জনের সঙ্গে মারিয়ে বেড়ায়? তোর মতন সবাইকে ভেবে নিয়েছিস ছেঁচড়ি? হ্যাঁ, পুলিশকে নিয়ে গেছি, পুলিশকে জিজ্ঞেস করেই তো আমি বলবো যে তালাটা স্যার লাগিয়ে দেবো কি দেবো না। পুলিশকে সামনে রেখে আমরা কাজ করব। সন্ত্রাসবাদী পুলিশকে বাদ দিয়ে আমরা সন্ত্রাস করতে যাবো না তোর সঙ্গে। তোকে কে চেনে? তোকে চিনতো কে? তুই তো ইউটিউব আর ফেসবুকে এইসব ছেড়ে কাস্টমার ডাকিস দোকান ঘর খুলে, যারা মানে 1 নম্বর ব্যবসাদার, তাদের যদি মাল খারাপ হয় তারা পয়সা ফিরিয়ে দেয় কাস্টমার কমপ্লেন করলে, যে না সেই একটা কাস্টমারের জন্য আমরা 10টা কাস্টমার পাবো, এই কাস্টমারটাকে চটানো যাবে না। যারা ব্যবসাদার তারা এইভাবে ব্যবসা করে, যে আমি একটা কাস্টমারের সঙ্গে মিসবিহেভ করবো, এর জন্য আমার আরও 10টা কাস্টমার খারাপ হবে, আর এই কাস্টমারটার সঙ্গে যদি ভালো ব্যবহার করি এর দেখতে আমি আরও 10 জন কাস্টমার পাবো। তোকে আমি 2 লক্ষ টাকা কী জন্য দিয়েছিলাম? কি আমি কি প্রোমোটারি করছিলাম সেই জন্য তোকে ঘুষ দিয়েছিলাম? না আমার জমি পড়েছিল, জমি বিক্রি হচ্ছিল না সেই জন্য তোকে ঘুষ দিয়েছিলাম? না তুই আমার খাট, আলমারি, ড্রেসিং টেবিল, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, এসি উদ্ধার করে দিবি সেই জন্য দিয়েছিলাম? সেগুলো তো আমার উমেন্স পিএসের পুলিশ উদ্ধার করে দিয়েছে, সেগুলো তুই উদ্ধার করবি কি? এবার গয়না একটা ছোটো জিনিস, সেটা যদি হাজব্যান্ড আটকে রেখে দেয়, সেটা যদি না দেয়, তাহলে পুলিশ কী করবে? পুলিশ বলেছিল আপনি আবার কেস করুন, আবার পিটিশন জমা দিন, আমাদেরকে কোর্ট অর্ডার দেবে, আবার আমরা যাব। তো এইসব করতে করতে দিন পেরিয়ে যাবে, 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 5 বছরও লাগতে পারে। সেই জন্য তুই গয়নাগাটি রিকভারি করিস, তুই টিভিতে, তুই এই ফেসবুকে আর তোর ইউটিউবে, তুই মেসেঞ্জারে তুই অ্যাড ছেড়েছিস যে মালপত্র রিকভারি, তোর ভিডিও তো সবাই হাজার লোক তোর দেখে। তো এত ভিউ সবাই তো দেখে তোর ভিডিও। তুই গয়নাগাটি রিকভারি করতে যাস না লোকের বাড়ি, তুই মাল রিকভারি করতে যাস না লোকের বাড়ি। সেই জন্যে তোর অ্যাড দেখে জিজ্ঞেস করে লোককে তোর কাছে গিয়েছিলাম, আর তোকে গিয়ে স্পষ্ট জানিয়েছিলাম যে ম্যাডাম আমার 490 কেস চলছে, আমার মেনটেন্যান্স মামলা চলছে, আমার গয়নাগুলো আটকে রেখে দিয়েছে, আমার স্বামী বাড়িতেই থাকে, হ্যাঁ আমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করছে, আমাকে দরজা খুলছে না, ঘরে ঢুকতে দিচ্ছে না, আপনি কি আমার গয়নাগুলো আদায় করে দেবেন? তুই তখন বলতে পারিস নি তোর মুখে কি ঢুকেছিল? চোকোবার, এই ঠোঁটমুটি, জিভ বড়, আমার কালির মতন তো এত বড় জিভ, এই বড় তো তোর ঠোঁট,
পুতুনা রাক্ষসীর মতন ডাকিনি যোগিনী। তোর মুখের মধ্যে কি ঢুকেছিল যে আমার এটা কাজ না, আমি এখানে সংসার জোড়া লাগাই, হাজার হাজার সংসার, সেটা আপনি ভিডিওতে গিয়ে দেখে আসুন, দেখে তারপরে আমার কাছে আসবেন। আপনার গয়না ফয়না এসব কোর্টে আপনি গিয়ে উদ্ধার করুন, আপনি গিয়ে উকিলবাবু ধরেন আর গিয়ে কোর্টে কেস করেন, সেখানে গিয়ে আপনি উদ্ধার করেন। এটুকু তোর বলতে কী হয়েছিল? তখন 2 লক্ষ টাকার লোভ সামলাতে পারিস নি? তখন 2 লক্ষ টাকা ভাবছিলি যে নিয়ে, এর তো আগে পিছু কেউ নেই, একা একা এসছে, একে ধুনচুন বুঝিয়ে দিয়ে তারপরে এর টাকাটা মানে চিটফান্ড করে নেবো। টাকা নেওয়ার পরও তো তুই 4বার 5বার কথা খিলাপি করেছিস, ডেট দিয়ে আসিস নি, কাজ করিস নি। আমার 1 মাস ঘুরেছিস, একবার বলেছিস ও আজকে আপনার ডেট ছিল, আজকে আপনাকে ডেট দিয়েছিলাম, আমি তো ভুলে গেছি, আচ্ছা সামনের শুক্রবার। ও দিদি সামনের শুক্রবার আমার না, আবার ফোন করেছি, আমার না গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি ভেঙে পড়ে আছে গ্যারেজে, আমি তো যেখানে যাই রিস্কাই করে তো যাই না, আমার গাড়ি নিয়ে যায়। আবার পরের সপ্তাহে ফোন করেছি, ও দিদি আমার না উকিলবাবু, আপনার শ্বশুরবাড়িতে তো আমরা গয়না রিকভারি করতে যাব, ওখানে গিয়ে যদি পুলিশ টুলিশ ডাকে, আপনার শ্বশুরবাড়ির লোক কোনো গণ্ডগোল হয়, তাহলে আমার তো আইনজীবী যে লয়ার আছে সে তো হাইকোর্টে গেছে, সে তো এখানে নেই কৃষ্ণনগরে, আমি পরের সপ্তাহে একদম শিওর করে দেবো। আবার পরের সপ্তাহে যখন ফোন করেছি তখন, ও দিদি এটা তো চৈত্র মাসে আবার কি গয়না রিকভারি করতে যাবেন? আমি বললাম চৈত্র মাস আর ভাদ্র মাস আর পৌষ মাসের কী আছে, আপনি চলুন না, আপনি টাকা নিয়েছেন, আপনি আমার শ্বশুর বাড়িতে যাবেন, আপনি গয়নার কথা বলবেন, গয়না উদ্ধার করে আমার হাতে তুলে দেবেন। আবার আমি এটাও তোকে বলেছিলাম যে ম্যাডাম গয়নাগুলো আপনি উদ্ধার করে আপনার কাছেই রাখবেন, আমি আপনার থেকে পরে নিয়ে নেবো। আমি যে কী সর্বনাশ করতাম তোকে যদি দিতাম, বিশ্বাস করে গয়নাগুলো সামান্য 2 লক্ষ টাকা নিয়ে তুই যদি এত ফ্রটিং করতে পারিস, তাহলে ওই আমার চেন আংটি বোতাম নিজেই পরে বসে থাকতিস, বুঝলি? ছাপড়ি ডাকিনি যোগিনী পুতনা রাক্ষসী। হ্যাঁ, আবার বলছিস কটা বিয়ে করব? এবার তোর ছেলের সাথে বিয়ে করব। তোর ওই তোর ভেরুয়া বরটাকে তো আমার পছন্দ হয় না, বুড়ো বর বুড়োনি কী করবো আমি? এবার তোর ছেলের সাথে বিয়ে করব, আর তোর আমি ঘরের বৌমা হব, আর তোকে চিটিংবাজ শাশুড়ি বানাবো, জালিয়াতি শাশুড়ি বানাবো, আর তোর বাড়ির বৌমা হব। তোর ছেলের সাথে বিয়ে করে দিবি? বিয়ে দিবি তোর ছেলের সাথে? এবার তোর ছেলের মাথা খাবো। ওই গাড়ি নিয়ে লোকের চিটিংবাজি করে ঘুরে বেড়াস না, ওই গাড়ির তলায় পিসবি কোনো দিন গিয়ে, গাড়ির সঙ্গে লরির ধাক্কা লেগে না গাড়ির তলায় পিসবি, আর ওই বডি না চিড়ে চ্যাপটা হয়ে যাবে, 4 জনে 4 দিকে ছিটকে পড়ে থাকবি, বুঝলি? এত লোকের না হাই বদুয়া এত কুড়াস না, ভগবানকে একটু ভয় পা। পুলিশ কি করতো? পুলিশ গিয়ে কি তোর পা চাটতো? ম্যাডাম বলে কি তোর আগে পিছু ঘুরে বেড়াতো? তাহলে পুলিশ খুব ভালো হতো না? পুলিশ কি তোর চাকর আছে নাকি রে যে ম্যাডাম বলে তোর পিছনে গিয়ে ঘুরে বেড়াতো, ম্যাডাম বলে তোর আগে পিছু ঘুরতো? তুই পুলিশ কি তোর কেনা আছে নাকি? পুলিশের কাজ পুলিশ যথেষ্টভাবে এর সঙ্গে করেছে, আবার পুলিশের বিরুদ্ধে তুই আন্দোলন করবি? আমরাও পুলিশের ইয়েতে ফরে আমরাও আন্দোলন করব, যে পুলিশ যে কাজ করেছে নিষ্ঠার সঙ্গে করেছে, সততার সঙ্গে করেছে। এইরকম মহিলারা 420 চিটিংবাজি করে আর পুলিশকে পুলিশ কাজ করতে দেয় না। পুলিশের লোক যদি ফ্রড হয়, চিটিংবাজি হয়, পুলিশ স্টেশনে যাবে না, কোর্টে সে যাবে না, মুখ বন্ধ করে ফ্রটিং করেছে বসে থাকবে বাড়ির মধ্যে হাতে হাত দিয়ে। হ্যাঁ, তুই যে 420 ব্যবসাটা চালাচ্ছিস সেটা খুব ভালো চালাচ্ছিস, আর লোক তোর কাছে গিয়ে খুব অন্যায় করেছে। হ্যাঁ, লোককে দোষারোপ করছিস। হ্যাঁ, আমার শ্বশুরবাড়িতে তুই একদিন গেছিলি 4-5 ঘন্টার জন্যে, তার মধ্যে তো 2 ঘন্টা তো তোরা তো দরজা বন্ধ করে তো গটাপ করছিলি। সেই ভিডিওটা দেখা, ওই নেকিটাকে দেখাতে পারলে স্যার তাল্লা লাগাবো যে আমাকে ভ্যাংচাচ্ছে। হ্যাঁ, সবাইকে বড়োদেরকে প্রণাম, ছোটদেরকে আমার আশীর্বাদ, আর সমবয়সীকে আমার খুব ভালো। ওরে নেকুরে, বয়স তোমার বাও কি তেও? দুটো তো বার করে ফেলেছিস, তাকে বলছি, দুটো তো চিড়ে ফেড়ে বার করে ফেলেছিস, আবার নেকিগিরি সাজছিস। হ্যাঁ, তুই যদি অতই ভালো তাহলে তোর
এটা ছেড়ে দিল কেন? তোর মুখে মুতে দিল কেন? তোর বিয়ে করা বরটা তোর মুখে মুতে দিল কেন? যার ছত্র ছায় তা যার হাতের নিচে দাঁড়িয়ে আছিস সে এতজনের সংসার জোড়া লাগাচ্ছে, তোর সংসার জোড়া লাগাতে পারছে না। ছত্র ছায়া যার দাঁড়িয়ে আছিস, যার যার হাত তোর মাথার উপরে আছে, হ্যাঁ, তোর সংসার জোড়া লাগাতে পারছে না দুটো বাচ্চা নিয়ে। যে আমার কাছে আমার পোঁদে পোঁদে পিছনে পিছনে না ঘুরে ক্যামেরা নিয়ে যা গিয়ে নিজস্ব এত লোকে তো সংসার জুড়ে দিয়েছি, যা তোরও সংসার জুড়ে দিলাম, যা স্বামী সন্তান নিয়ে নিজের জীবনটা ভালোভাবে কাটা। হ্যাঁ, এর সঙ্গে ওকে লটকে দিচ্ছে, ওর সঙ্গে ওকে পটকে দিচ্ছে, ওর সঙ্গে ওকে ফাঁসিয়ে দিচ্ছে, ওর সঙ্গে ওকে জড়িয়ে দিচ্ছে, দিয়ে সব মানে একসঙ্গে মানে তোমার করে পইতে যেরকম গিট লেগে যায় ওরকম মানে বিপত্তারিণী তাগার গিট লাগিয়ে দিয়েছে 13টা। কি জন্য তোর কাছে গেছিলাম? আর তোরা নেকি তুই কি ছিলি যখন কথা হয়েছিল বাবলি মুখার্জি ওই ফ্রড চিটিং বাসটার সঙ্গে, যখন ওই লুক্কিটার সঙ্গে যখন কথা হয়েছিল, ছাপড়িটার সঙ্গে যখন কথা হয়েছিল আমার, তুই কি ছিলি? আমার দুবার কথা হয়েছিল লক্ষ্মীটার সঙ্গে, একবার একবার এতে সেপ্টেম্বর মাসে কথা হয়েছিল, আর একবার জানুয়ারি মাসে কথা হয়েছিল ওর সঙ্গে গিয়ে। তখন তুই কি দুবার ছিলি? যেদিন তুই গেছিলি তোকে বলেছিলাম যে তুমিও যাবে এর মধ্যে, তখন তুই গেছিলি। হ্যাঁ, আবার বলছিস কেন এ করতে, কেন মরে গেল? তোরটা যখন মরবে, তোর মরলে তোর কি হবে রে? তোর 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 তুই তো এমনিও তোর জল জ্যান্ত আছে, তার সঙ্গে তো তুই থাকিস না। তো মরলেই বার কি আর বাঁচলেই বার কি? তোর তো আর একটা রেডি আগে থেকে আছে। হ্যাঁ, তোর তো আর একটা রেডি আগে থেকে আছে। তোর মরলেও কিছু যায় আসে না, তোর বাঁচলেও কিছু যায় আসে না। মানুষ মরার পর দ্বিতীয় জনার কথা ভাবে, তৃতীয় জনার কথা ভাবে। তুই তো জ্যান্ত থাকতে থাকতেই মানে জ্যান্ত মানুষকেই তুই মেরে ফেলছিস, দিয়ে দ্বিতীয় জনার কথা ভাবছিস। আবার বলছিস আমাদের উপর আঙুল তুলছিস। হ্যাঁ, এই বাবলি মুখার্জি, এই ছাপড়ি, তোকে বলছি, তুই কি বলছিস রে? আমাকে দুটো বিয়ে করেছি, মেয়েকে বোন বানা, বোনকে মেয়ে বানা। হ্যাঁ, তোকে কৈফত দেবো নাকি রে? মেয়েকে বোন বানাবো, বোনকে মেয়ে বানাবো? তোর বোনদের কেচ্ছাগুলো তুলে ধর না সোশ্যাল মিডিয়াতে, দেখ না তোর ভিক্টিমগুলো কীরকম তোর মুখে মুতে দেয়। হ্যাঁ, তোর বোনটা কটা বিয়ে করেছে, কজনের সঙ্গে বিয়ে করেছে, বম্বেতে কি করছে, কটা বিয়ে করেছে, দুটো করেছে না তিনটে করেছে না চারটে করেছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধর না। ও নিজের ঘরেরটা ধরতে খুব খারাপ লাগছে না? সারা পোস্ট অফিসে যখন মিডিয়ার লোক ডাকতে গেছিলাম, সেখানে এক গাদা লোক ভিড় করে বলছে ওর বোনগুলোই তো তিনটে চারটে করে বিয়ে করে বসে আছে। ও তো ফ্রড মহিলা, চিটিংবাজ মহিলা। তোর কৃষ্ণনগরে কজন যায় রে তোর কাছে বিচার চাইতে? তোর কৃষ্ণনগরে কজন যায় তোর কাছে চাইতে, সংসার জোড়া লাগাতে? সবাই চেনে যে তুই চিটিংবাজ মহিলা, ফ্রড মহিলা। সব দূর দূরান্ত থেকে যারা তোকে চেনে না জানে না, তারা বুক ভরা আশা নিয়ে তোর কাছে আসে, এসে তোকে সৎ মনে নিজের কথা উজাড় করে তোকে সব কথা বলে যে ম্যাডাম আমি এই প্রবলেমে পড়েছি, ওই প্রবলেমে পড়েছি। সেই উইক পয়েন্টগুলো তুই ধরে ধরে হ্যাঁ তাদেরকে ব্ল্যাকমেলিং করিস। হ্যাঁ, খালি একটা কাজই তুই করিস, যেটা পুরো সোশ্যাল মিডিয়াতে আমরা এতদিন ধরে দেখে আসছি, যে কাজটা তুই ভালো করিস, সেই কাজটা হচ্ছে ওই যে যাদের বউগুলো পালিয়ে যাচ্ছে বাচ্চাগুলোকে ছেড়ে, সে বউগুলোকে অন্য শান্তির খোঁজে, স্বামীর অত্যাচারী বউ স্বামী সংসার সন্তান ছেড়ে একটু ভালোবাসার খোঁজে অন্য কারুর কাছে যাচ্ছে, আবার নতুন করে সংসার করতে, সেইখানে ব্ল্যাকমেল করে তাকে, হ্যাঁ, সেখানে তাকে মান সম্মান হানি করে, তাকে মানে হ্যারেস করে ওই নিয়ে এসে মানে তোমার হিংস্র স্বামীর হাতে তুলে দিচ্ছিস। এই কাজটা বিগত 2 থেকে 3 বছর ধরে দেখছি, এই কাজটাই তোর মিডিয়ায় ছড়িয়ে আছে। হ্যাঁ, তোর এই কাজটাই তোর ইউটিউবে, তোর ফেসবুকে এই কাজটাই ছড়িয়ে আছে। কলকাতায় এসে তুই কটা স্ট্যান্ডার্ড ঘরে, অ্যারিস্টোক্রেট ঘরে কটা কাজ করছিস? কজন তোকে ডাকে রে এইসব প্রবলেমের জন্যে? স্বামী স্ত্রীর মিল হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে, স্বামী স্ত্রীর মিল হচ্ছে না, দুজনকে সহ্য করতে পারছি না, চলো ভাই ডিভোর্স নিয়ে নাও। তুমি তোমার মতন লাইফ লিড করো, আমরা আমাদের মতন লাইফ লিড করো। আমাদের কলকাতায় সবাই সবারই মতন চাকরি বাকরি করে, সবাই সবারই ওপরে, কেউ কারুর ওপরে ভরসা করে না, যে যার মতন চাকরি করে।
স্বামী বউকে তুয়াক্কা করে না, বউ স্বামীকে তুয়াক্কা করে না। চলো, পোষাচ্ছে না, ছিলাম একসঙ্গে, যতদিন পোষাচ্ছিল একসঙ্গে ছিলাম, এখন পোষাচ্ছে না, চলো তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। এই তো আমাদের কলকাতায় এই শহরের আমাদের নিয়ম। গ্রামগঞ্জে থেকে গরিব দুঃখীরা তোর কাছে যায় যে বাচ্চা ছেড়ে দিয়ে চলে গেছে, স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে, বউকে ম্যাডাম এনে দিন বুঝি যাতে সংসারটা হয়, এ হয়। গ্রামগঞ্জের মানুষ তো তারা যায়, ওই কাজটা তুই করিস, যেটা আমরা মানে ইউটিউবে তোর ফেসবুকে দেখে এসেছি। তাছাড়া তুই কী কাজ করিস রে? তুই পূর্ণিমাদির নামে বলছিস যে একটাও কাজ করতে পারে না। আরে কাজ করতে পারে না, কাজ করতে পারে না, তোর মতন তো 50টা এফআইআর তো নেই থানার মধ্যে। তোর কোতোয়ালি থানায় যেরকম 50টা এফআইআর পড়ে আছে, পূর্ণিমা তপাদারত পূর্ণিমাদির তো রিসরা থানায় 50টা এফআইআর পড়ে নেই। দেখা না, দেখা গিয়ে 50টা এফআইআর। চল তোর সঙ্গে যাচ্ছি কালকে, তোর গাড়িতে বসে তোর সঙ্গে যাবো, চল 50টা এফআইআর দেখা। পারবি দেখাতে? দম আছে? তোর পুলিশ প্রশাসন, তোর কোতোয়ালি থানা, তোর এলাকার পুলিশ, তোর 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 পিএফ সেখানে বলেছে মানুষ যায় কেন ওর কাছে, জালিয়াতির কাছে? কতবার ওর দোকান বন্ধ করব? তারপরেও মানুষ যাচ্ছে ওর কাছে। আমাদেরকে কি জিজ্ঞেস করে যাচ্ছে? আর যখন মানুষ ঠকছে তখন আমাদের কাছে আসছে, আমরা কি করব? ছি, তোর লজ্জা করে না? তোর থানা বলছে তোর সম্বন্ধে, থানার পুলিশ কি করবে তোর সঙ্গে এসে? চুলোচুলি করবে? হ্যাঁ, পুলিশ তো অনেক ভালো রে যে তোকে তুলে নিয়ে যায়নি। তুই তো গলা তাপড়ে ওখানে তো জিতে মানে গলা তাপড়ি তো ওখানে মানে জেতার চেষ্টা করলি, জিতে গেলি ওখানে। হ্যাঁ, তোর সঙ্গে গলা তাপড়াতাম, তোর সঙ্গে চুলোচুলি করে দুজনে কি লকারে ঢুকতাম নাকি? হ্যাঁ, পুলিশের সামনে চুলোচুলি করে তোর সঙ্গে আমরা কি দুজনে কি লকাবে ঢুকতাম? আমরা তো সন্ত্রাসবাদী নই, চুলোচুলি করব পুলিশের সামনে। পুলিশকে সামনে রেখে কাজ করব। তোর কাছে টাকা চাইতে গেছিলাম, কোর্টে যখন কেস হয়ে গেছে, টাকা দেওয়ার হলে তো তুই 1 বছর আগে দিতিস। কোর্টে কেস হয়ে গেছে, তুই আর টাকা দিবি? তুই তো টাকা দিবি না, ভালো মুখে তো তুই টাকা দিবি না। কোর্ট থেকে পেলে পাবো, না পেলে না পাবো, তাতে রূপামণ্ডল কোনো পরোয়া করে না। কিন্তু তোকে উচিত শিক্ষা তো দেবে না। তুই জামিন নিলি কেন? কিসের জন্য জামিন নিলি? কী জন্য জামিন নিলি? কেন কেস হলো? কেন এফআইআর হলো তোর নামে? আবার তুই পূর্ণিমাদিরকে ভেঙি ভেঙি কথা বলছিস যে তোর হাসি মুখ সবাই দেখতে চায়, তোর পটল চেরা চোখ। কি পটল চেরা চোখ রে? পেঁচার মতন গোল গোল চোখ। হ্যাঁ, 2-4টে ওই রুদ্রাক্ষুর মালা, এর মালা, ওই মোটা মোটা হাতিবাগান থেকে কটা মালা নিয়ে গিয়ে তোর গলায় দিয়ে দেবো, আর 5 ফোড়ন সর্ষে কালো জিরে নিয়ে বসে থাকবি, ফু ফু এটা করবি। এটাই 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 তোকে মানায়, বুঝেছিস? ওই ঝাড়ফুঁকের কাজ করবি। ওই লোক 10 টাকা 20 টাকা দিয়ে যাবে, ওইটাই তোকে মানায়। লোকের এত এত টাকা তুই আত্মসাৎ করছিস, ফ্রড করছিস, জালিয়াতি করছিস, জালিয়াত মহিলা। আবার বলছিস, আবার আমচা চামচাদের দেখে বলছিস যে আমরা পরে এসছি, বসুন বসুন বসুন। তোর অফিসে কী করে ঢোকে রে অন্য লোক টিমার নিয়ে? ভয় দেখাচ্ছিলি রূপামণ্ডলকে? তোর অফিসে অন্য লোক ঢোকে কী করে টিমার নিয়ে? সাহস কী করে হয় তোর অফিসে? হ্যাঁ, তুই যখন আমার বাড়িতে এসেছিলিস চেক নিতে, তখন কটা এখানে গুন্ডা বাহিনী বসেছিল? এটা তো কলকাতা শহর, কটা গুন্ডা বাহিনী বসেছিল? কাজের জন্য তো তোকে চেক লিখে দিয়েছিলাম, ক্যাশও দিয়েছিলাম তোকে। কী জন্য দিয়েছিলাম? ঘটকালি করার জন্য তোকে দিয়েছিলাম 2 লক্ষ টাকা। হ্যাঁ, না জমি জায়গার, আমার জমি দখল হয়ে যাচ্ছে সেটা আমাকে উদ্ধার করে দাও, কি আমার ওটা করে দাও, সেই জন্য তোকে দিয়েছিলাম 2 লক্ষ টাকা। কী জন্য তোকে দিয়েছিলাম বল? কী জন্য দিয়েছিলাম? আমার তো পুলিশ সব উদ্ধার করে দিয়েছে, খালি গয়নাগুলো উদ্ধার করে দেয়নি। শুরু থেকে যারা মিথ্যে কথা বলে না, যারা জালিয়াতি কারবার করে না, তুই জালিয়াতি কারবারটা বুঝে গেছিস ভালো করে। তুই জালিয়াতিটা ভালো করে বুঝে গেছিস। ক্লিয়ারিং চেক নিতে হয়, কখন কোন সময় কোন কথাটা বলতে হয়, কখন কাকে ফাঁসাতে হয়, কখন কার ক্যামেরা করতে হয়, কখন এই করতে হয়।
তুই যদি সবসময় ক্যামেরার মধ্যেখানে থাকিস, তাহলে মঞ্জুর সময় কেন তোর বুকে ব্যথা উঠে গেছিলো? ক্যামেরা অফ হয়ে গেল কেন তোর? মঞ্জুকে গিয়ে সেট আপ করছিলি ভেতরে যে 1,20,000 টাকা নিয়ে নাও এত লোকজনের মধ্যেখানে, নাহলে তুমিও মার খাবে আমিও মার খাবো। এই তো সমাজসেবিকা, মানে 100 জনা লোক দেখলে তো পোঁদের গু মাথায় উঠে যায়। সে মেয়েটাকে তো বলছিলি, যা 3 লক্ষ টাকা রায় হয়েছে কোর্ট থেকে খোরপোশের মামলায়, তাকে বলছিলি 1,20,000 টাকা দিয়ে ডিভোর্স দিয়ে দাও। আমার গয়না রিকভারি করতে গিয়ে ওখানে বলছিস কেস তুলে নাও, গটাপ করে দরজা বন্ধ করে গুজুর গুজুর ফুসুর ফুসুর 2 ঘন্টা ধরে করলি। সে ভিডিও ফুটেজটা কোথায় আছে? সোশ্যাল ইয়েতে তুলে ধর ভিডিওটা, লেনদেনের এটা ভিডিওটা যে ঘরের মধ্যে করছিলি আমার হাজব্যান্ডটা আর আমার দেওরদের সঙ্গে, আমাকে ডাইনিং হলে বার করে যে শালি তোকে টাকা দিয়ে নিয়ে গেছে যে চলুন ম্যাডাম, হ্যাঁ আমার কাজ করে দেবেন সম্মানের সঙ্গে, তাকে ঘর থেকে বেরিয়ে তার ওপরে চিল্লিয়ে তার গায়ে হাত বুলাচ্ছিস যে কেস তুলে নাও। 490-তে কিছু নেই, হ্যাঁ কোর্টে কিছু নেই, তোর কাছে সব কিছু আছে। হ্যাঁ লক্ষ্মী মহিলা, ছ্যাঁচড়া মহিলা, বিছনা গরম করা মহিলা। হ্যাঁ কার হাত আছে রে তোর মাথার ওপরে যে তার জোরে তুই এত লাফাচ্ছিস? বল না, বল না মুখ দিয়ে। কার জোরে তুই এত লাফালাফি করছিস? এমনি লাফালাফি করছিস? আমরা বুঝি না, আমরা গণ্ডমূর্খ, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। হ্যাঁ কার এতে তুই লাফাচ্ছিস এত? পুলিশকে ধমকাচ্ছিস, ভিকটিমকে ধমকাচ্ছিস, কারণ নেকেট ছবি নিয়ে তুই সোশ্যাল মিডিয়ায় ছাড়ছিস। এই ব্যবসা খুলেছিস এখন? 2 কপি করে ফটো নিচ্ছিস, লোকের আধার কার্ডের জেরক্স নিচ্ছিস কী জন্যে? তুই সমাজসেবিকা, তুই কী জন্যে? এইগুলো তোর কিসের দরকার? তোর 200 টাকা কি 500 টাকা তোর চার্জ আছে, চার্জ নিবি, লোকের সমস্যা শুনবি। তোর সাধ্যের মধ্যে থাকলে চলুন ম্যাডাম এটা আমি আমার সাধ্যের মধ্যে আছে আমি করে দেবো, হ্যাঁ আপনারা 2,000 5,000 এইটা আমার লাগবে, গাড়ির তেল খরচা লাগবে, আমার খাওয়ার খরচা লাগবে, আমার সঙ্গে লোকজন যাবে তাদের খাওয়া দাওয়া, চা টিফিন এসবগুলো তো তাদেরকে তো করাতে হবে, সেগুলো তো আপনাদের কাছে চাইতে পারি না। এই টাকাটা আমাকে দেবেন, আমি কাজটা করে দেবো। তাহলে আর হাতে তোর সোনার বালা চড়বে না, পলা বাঁধানো, তোর গাড়ি তেল গাড়ি করে তোর তাহলে যাওয়া হবে না। হ্যাঁ তাহলে তোর লিপস্টিক কাজল হাইলাইটার মাস্কারা হবে না। হ্যাঁ 2,000 1500 3,000 নিলে এইসবগুলো ফুটানিগুলো তো হবে না তোর, বড় বড় ফুটানিগুলো তো তোর হবে না। নিজের পয়সা দিয়ে কে কত ফুটানি করে রে? আবার যে নেকি নেকি কথা বলছে না, যে আমার সঙ্গে নাকি দেখা করা মুখোমুখি করার খুব ইচ্ছে ছিল, আয় মুখোমুখি করবি, আয় আয় মুখোমুখি, আমারও খুব ইচ্ছে তোর সঙ্গে মুখোমুখি করার, আয়। বাবলি মুখার্জি তোকে বলছি, তোর আমচে চামচাদের সঙ্গে মুখোমুখি করার দরকার নেই। কেন ওদেরকে তো আমি চেকটা দিইনি লিখে, ওদেরকে তো ক্যাশটা দিইনি। আমি তো তোর ওই স্যান্ডিকেও ক্যাশ দিইনি, আর তোর ওই ইয়েকেও দিইনি, পারমিতাকেও দিইনি, আর তোর ওই ডলিকেও দিইনি। আমি দিয়েছি তোকে, চেক দিয়েছি তোকে, ক্যাশ দিয়েছি মুন্নি আর তোর ওই চামচে চোদাটা থাকে ওই ড্রাইভার শঙ্কর। হ্যাঁ এই 3 জনের সামনে টাকা 2বার 3বার তুই নিয়েছিস। আবার বলছিস যে আমার কাছে সব প্রমাণ আছে, কোর্টে চলে যান, কোর্টে চলে যান। যে তোকে স্বইচ্ছায় খুশি করে 1,000 2,000 3,000 টাকা দেবে, সে 2,000 3,000 টাকা তোর কাছে চাইতে যাবে, তোর নামে কেস করবে? হ্যাঁ শালা এত পয়সা এত দিকে যাচ্ছে, যাক শালা 5,000 টাকা নিয়েছে কাজ করতে পারিনি, কত পয়সা কত দিকে যাচ্ছে, যাক 10,000 টাকা নিয়েছে কাজ করতে পারিনি, কত পয়সা কত দিকে যাচ্ছে। চেষ্টা তো করেছে মানুষ, কাজ করতে পারিনি। এটুকু টাকা হলে তাও মানুষ ছেড়ে দেয়, কিন্তু এত এত টাকা নিবি, লোককে কাজ করে দিবি না। আর তোর এগেনস্টে লোক যদি গিয়ে থানায় ডায়েরি করে, থানা থেকে যদি পুলিশ তোর অফিসে যায়, তোর খুব মান সম্মানে লেগে যায় না? মান সম্মান, হ্যাঁ মানুষ যার ভেতরে মান আর হুঁশ থাকে তাকে বলে মানুষ। মান সম্মান না তোর মান আছে না তোর সম্মান আছে, ওই তো দেখলাম। আর আমরা তো বলে গেছিলাম, আমরা তো লুকিয়ে লুকিয়ে যাইনি, যে তোর কৃষ্ণনগরে তোর থানায় ঢুকছি কালকে।
আমরা তো তোকে না জানিয়ে যাইনি, তোকে জানিয়ে গেছি, ওখানে গিয়ে ভিডিও করেছি। আমরা পুলিশকে বলিনি যে আমাদেরকে স্যার নিয়ে চলুন, পুলিশ আমাদেরকে নিয়ে গেছে। পুলিশ বলেছে আমরা গেছি, বড়বাবু বলেছে, স্যার বলেছে, আমরা গেছি। স্যার আদেশ দিয়েছে যে বাবলি মুখার্জিকে তুলে নিয়ে আসো, সে প্রমাণ দেখেছে, কাগজ দেখেছে, বলেছে, আরও অনেক কথা বলেছে, সেগুলো ক্যামেরার সামনে বলা যাবে না। পুলিশ যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করেছে, তাদের ডিউটি পালন করেছে। তাদের এগেনস্টে তুই আন্দোলন করবি? কর আন্দোলন, আমরাও আন্দোলন করব পুলিশের ফরে, যে পুলিশের কাজ সততার সঙ্গে করেছে, হ্যাঁ, আর পুলিশকে এইসব মহিলারা কাজ করতে দেয় না, সেই জন্য পুলিশের হাত পা বাঁধা। জালিয়াতকে তুলে নিয়ে গেলে তোর আবার আমচা চামচাগুলো গিয়ে ওখানে চেঁচামেচি কেন রে? তো জালিয়াতি মাল তুই। যেদিনকে গেছিলাম তোর নাকি তোর দোকান ঘরের পাশে নাকি তোর মামা, তোর কাকা, তোর দাদা, তোর চাচা, তোর তাউ, তোর মশা, সবাই নাকি তোর থাকে, তুই ভিডিওতে বলিস, তারা বেরোলো না কেন? তারাও তো বলতে পারতো যে আমার বোন, আমি ওর মেসো হই, আমি ওর মামা হই, আমার কাকা হই আমি। তোকে কলকাতায় মানে কলকাতায় বলছি, তোর কৃষ্ণনগরে একটা চাওয়ালা থেকে, পানালা থেকে, একটা বিড়িওয়ালা থেকে সবাই চেনে, যে যারা তোকে চেনে তারা তোকে চিটিংবাজ বলে। বাবলি মুখার্জি বলে না, চিটিংবাজ বলে। আর তোর বাস স্ট্যান্ডে যেদিনকে তোকে খোঁজ করতে করতে গেছিলাম, তোর বাস স্ট্যান্ডের সামনে বাবলি মুখার্জি বলে কে নাম, কেউ চেনেই না তোকে, কোনো কন্ট্রাক্টার, কোনো ওখানকার লোক আশেপাশে, কে বাবলি মুখার্জি, তাও জিজ্ঞেস করে গেছি তোর দোকান ঘরে। তুই এত ফেমাস হয়ে গেছিস, জালিয়াতি করে করে এত ফেমাস হয়ে গেছিস, কর জালিয়াতি, কত করতে পারিস। তোর পর 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 যখন তোর কেসগুলো জমা পড়বে, তখন তোর লুকআউট জারি হয়ে যাবে, দেখিস দেখিস। আজকে তোকে বললাম, দোকান ঘর দেখিস কিভাবে বন্ধ হয়ে যায়, তখন আমাদের বন্ধ করতে হবে না, আমরা বন্ধ করব না। আমরা চাই তুই সততার সঙ্গে লোকের পাশে এসে দাঁড়া, সমাজসেবিকা হয়ে নেমেছিস কাজ করতে, সততার সঙ্গে লোকের সমাজসেবিকার গিয়ে কাজটা কর তুই। আমাদের কোনো ইচ্ছা নেই কারোর দোকান বন্ধ করা, কারোর দোকান খোলা। তোর দোকান খোলা থাকলেও আমাদের কোনো লাভ নেই, তোর দোকান বন্ধ হয়ে গেলেও আমাদের কোনো লোকসান নেই। তোর দোকান লাভ লোকসান, খোলা আর বন্ধ, লাভ লোকসানটা তোর ওপরে নির্ভর, তোর দোকানের ওপরে নির্ভর করে, যে দোকান খোলা থাকলে কত লাভ আছে, দোকান বন্ধ হয়ে গেলে কত লোকসান আছে। যে এত টাকা দেখে নিয়েছে, সে কি আর 2-5 হাজার টাকায় সে থেমে থাকবে? চোর যখন চুরি করে না, সে 50 টাকা, 100, 200, 400, 300, 500 এরকম করে করে হাত মারতে 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 প্রথমে সে ঘরে তার বাবার পকেট থেকে টাকা চুরি করে, মায়ের ডয়ের থেকে টাকা চুরি করে, তারপরে অন্যজনের সঙ্গে চিটিংবাজি করে, তারপরে লোকের কাছে ধার নিয়ে ফ্রডগিরি করে, তারপরে সে মারধর খেতে খেতে 2-4 বার জেলে যেতে যেতে সে কী হয়ে যায়, রংবাজ হয়ে যায়। তখন তার চামড়া মোটা হয়ে যায়, তখন পুলিশ ডান্ডার বাড়ি মারে কি পা বেঁধে বেতের বাড়ি মারে তেল মাখিয়ে, তার গায়ে লাগে না। কেন, তার তো ছোটোবেলা থেকে তো ওই চারানা আটানা বলছি, এখন তো আর চারানা আটানার যুগ নেই, আগে চারানা আটানার যুগ ছিল। ওই 100 টাকা 50 টাকা বাবার পকেট থেকে মারলো, মায়ের ডয়ার থেকে মারলো, মায়ের ব্যাগ থেকে মারলো, তারপরে গিয়ে বন্ধুদের থেকে বললো এই দে না 200 টাকা 500 টাকা ধার, তোকে পরে দিয়ে দেবো, তাকে চিটিংবাজি করলো, তারপরে ওকে চিটিং, এই করে 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 ও আস্তে 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 ওপরে উঠতে থাকে। তারপরে কি করে, তখন বড় 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 হাত মারতে, তখন কারোর দোকানে চুরি করছে, কারোর কাছে মোটামুটি টাকা নিয়ে ফ্রড করছে, তাকে দেখা দিচ্ছে না, পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ অ্যারেস্ট করে লাগিয়ে খবর লাগিয়ে যে কোথায় আছে, সেখানে গিয়ে পিছন দিকে তার জামার কলার প্যান্টের ধরে তাকে ঢোকাচ্ছে, মারছে ডান্ডার বাড়ি, হ্যাঁ, ডান্ডা খেয়ে 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 গন্ডারের চামড়া হয়ে যাচ্ছে। তখন তার কাছে জল ভাত জেলে ঢুকছে বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই। ও ভাবছে আমার বাড়ি যেরকম, জেলটাও সেরকম আমার ঘর বাড়ি হয়ে গেছে, ওখানেও খাই দায় ঘুমায়, ফ্রড করে বেড়ায়, আর রাস্তায় চলতে ফিরতে গেলে তো টাকা পয়সার দরকার, সেই জন্য লোকে তো নিজে তো আর রোজগার করতে পারি না, লোকের ফ্রডিং চিটিংবাজি করে বেড়াতে হয়। আর জেলে আসি, আর জেলে তো খাওয়া দাওয়া ফ্রি, চুপচাপ খাবো দাবো শুয়ে থাকবো জেলের মধ্যে, কাজও করতে হবে না, কারো চিটিংবাজিও করতে হবে না, জেলের মধ্যে চুপ করে পড়ে থাকবো। এই সাহসটা তাদের এসে যায়।
বুঝলি? রূপা মণ্ডলের দিকে আঙুল তুলছিস? হ্যাঁ, সবাই নাববি আমার সঙ্গে দেখা কর। আমারও খুব দেখা করার ইচ্ছে আছে, আমারও তোর সঙ্গে খুব, বাবলি মুখার্জিকে বলছি, তোর সঙ্গে আমার খুব দেখা করার ইচ্ছা আছে। আয় না একান্ত, মানে একা একা, 1 by 1, আয় না। আমারও খুব ইচ্ছে তোর সঙ্গে দেখা করার রে, কিন্তু পুলিশের সামনে ওগুলো করা যায় না। তো তখন তো তোরা, তুই বলবি না যে পুলিশকে নিয়ে এসে, তোরা আমচা চামচারা বলবে না যে পুলিশকে নিয়ে এসে হ্যাঁ এরকমটা করেছে, পুলিশ দাঁড়িয়েছিল এরকমটা করেছে। পুলিশের ওপরে, পুলিশের সামনে আমরা এগুলো, আমরা নোংরাম্য করতে চাই না, বুঝলি ছাপড়ি? তোর সঙ্গে আমার একা দেখা করার খুব ইচ্ছে। কোথায় দেখা করতে হবে বল? আয় সেখানে, তুই একা আয়। তোর ক্ষমতা থাকলে তুই একা আয়, আমার ক্ষমতা থাকলে আমি একা যাব। তুই বাপের বেটি, এক বাপের বেটি থাকলে তুই আয়, আমি এক বাপের বেটি থাকলে, এক বাপের যদি আমি মেয়ে, তাহলে আমিও যাচ্ছি সেখানে। চল দুজনে মাঠে নাম। তোকে বলেছিলাম না যে আমি হচ্ছি শেরনি? আমার মা বলতো আমাকে শেরনি, আমার মেয়ে হচ্ছে বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা, আমার মা ছিল বাঘ। তোর যেরকম গলা, ওরকম আমার মায়েরও গলা ছিল, বুঝলি? আমার মা বলতো আমার মেয়ে হচ্ছে বাঘের বাচ্চা। তো আমার মা ছিল বাঘ, আর তার বাচ্চা হচ্ছে আমি। বাঘের বাচ্চা বাঘের বাচ্চা হয়, বাঘের বাচ্চা কখনো শিয়ালের বাচ্চা হয় না। গলা তাবড়ালে কি সব মানে মিথ্যেকে ঢেকে দেওয়া যায়? গলা তাবড়ালে সব মিথ্যেকে ঢেকে দেওয়া যায়? গলার জোর থাকলে? আমি 10 জনের সামনে 4টে আজে বাজে গালাগাল করলাম, খুব আমার গলার ভয়েস খুব হাই, আমি খুব চেঁচামেচি করলাম, আমি জিতে যাব সেখানে? অন্যায়টা কেউ অন্যায় বলবে না? আমি পুলিশ প্রশাসনকে টাকা খাইয়েছি? আমি বলেছি পুলিশ প্রশাসনকে টাকা খাওয়াবো? কখন বলেছি? পাটা ভিডিও ছাড়, ছাড়, সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়। পুলিশকে আমি কখন বলেছি টাকা খাওয়াবো? তুই যে আমার চিটিংবাজি করেছিস 2 লক্ষ টাকা, তোকে 1 বছর ধরে চেয়েছি, রিকোয়েস্ট করেছি, তুই টাকা দিসনি। তুই প্রত্যেকটা মুহূর্ত আমাকে হ্যারাস করেছিস। হ্যাঁ, তুই আমাকে মারধর করেছিস, তুই আমার চুল কেটেছিস, মনিকাকে টিমারানা করিয়েছিস, আমাকে ভয় দেখিয়েছিস। প্রত্যেকটা মুহূর্তে 1 বছর ধরে তুই টাকা দিসনি। আমি যে কোর্টের দ্বারস্থ হয়েছি, পুলিশের কাছে এফআইআর দিয়েছি, কোর্টে কেস যে গেছে, এবার কোর্টের কেসটা কে চালাবে? তোর বাবা? কোর্টে কেস চালাতে গেলে পয়সা খরচা হয় না? লয়ারকে তার ফিস দিতে হয় না? তোর তো হারামের পয়সা। তুই তো এতজনের কাছে চিটিংবাজি করে 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 তুই এর পয়সা 4 জনের থেকে চিটিংবাজি করবি, একটা কেস লড়বি। 4 জন তো তোর এগেনস্টে কেস করছে না। হয়তো 10 জনের সঙ্গে চিটিংবাজি করবি, তার মধ্যে 1 জন তোর এগেনস্টে কেস করবে, তুই করবেই না। তারা ভাবে দূর ভাই, কার এত সময় আছে। কিন্তু আমি তো জিদিয়াল মহিলা, আমি তো ছাড়বো না। আমি তো ছাড়নেওয়ালা মহিলা না। টাকা পাই চা না পাই, লড়ে আমি যাবই। তো কোর্টে কেস চালাতে গেলে টাকা লাগে, তুই জানিস না? তোর তো এত কেস চলছে, রানাঘাটে কেস চলছে, কৃষ্ণনগরে কেস চলছে, হাইকোর্টে কেস চলছে, বারাসাতে কেস চলছে। তুই জানিস না উকিলকে ফিস দিতে হয়? একটা কেস মিনিমাম 2 বছর, 5 বছর, 10 বছর চলে। হ্যাঁ, তাহলে সে ফিসটা কে দেবে? তোর বাবা? না তুই দিবি চিটিংবাজি করে? তো সেই কথাটা বলা হয়েছে যে কোর্টের পিছনে, কেসের পিছনে আরও যদি 1-2 লক্ষ টাকা খরচা হয়, হবে। তাতে কী হয়েছে? কোনো পরোয়া করে না রূপা মণ্ডল। কিন্তু রূপা মণ্ডল লড়বে তো, সততার সঙ্গে লড়বে তো। রূপা মণ্ডল যদি ফ্রড হতো, রূপা মণ্ডল যদি চিটিংবাজ হতো, রূপা মণ্ডল যদি 420 হতো, রূপা মণ্ডল যদি মানে কোনো তোর কাছে যদি কোনো কথা লুকোতো, তাহলে রূপা মণ্ডল চুপ করে মানে জোঁক হয়ে যেত, গিয়ে চুপ করে গুটিয়ে বসে যেত। বাবা, আমার অনেক গন্ধ বাবলি মুখার্জি জানে, কখন ফাঁস করে দেবে। না বাবা, কেস করতে যাব না আমি। আমি সৎ। টাকা দিয়েছিস, টাকা নিয়েছিস, কাজ করবি, কাজ না করতে পারলে টাকা ফেরত দিয়ে দিবি। দিসনি, কেস করেছি, এফআইআর করেছি, কেস করেছি, আইনে দ্বারস্থ হয়েছি। তোর মতন তো সন্ত্রাসবাদী নই যে তোর সঙ্গে গিয়ে তোর সঙ্গে মারপিট করলে টাকা আদায় হয়ে যাবে। তোর সঙ্গে যদি সেদিনকে আমি মারপিট করতাম তোরই অফিসের সামনে,
তুই আমার চুল ধরতিস, আমি তোর চুল ধরতাম। তুই আমার জামা ধরতিস, আমি তোর শাড়ি ধরতাম। ঠিক আছে? দুজন মিলে মহিলাদের যেরকম মারপিট হয়। তুইও, তোরও মান সম্মান যেত, আমারও মান সম্মান যেত। তোরও জামা কাপড় ছিঁড়ে যেতে পারতো, ছিঁড়ে যেত, আমারও জামা কাপড় ছিঁড়ে যেত। তাহলে কী হতো? লাস্টে পুলিশ ধরে তোকে আমাকে দুজনকেই ঢুকিয়ে দিত। তাতে কী হতো? আমার টাকাটা আদায় হয়ে যেত তোর সঙ্গে মারপিট করে? আদায় তো হতো না। তো যেইভাবে আমার টাকাটা আমি ফিরে পাবো সেই চেষ্টা তো আমাকে করতে হবে। আমাকে তো আইনের দ্বারস্থ হতে হবে, আমাকে তো কোর্টের দ্বারস্থ হতে হবে, আমাকে তো থানায় এফআইআর করতে হবে। থানা থেকে তো কেস তো কোর্টে যাবে না, ডাইরেক্ট তো আমি গিয়ে কোর্টে কেস করতে পারি না। আমাকে তো প্রসেস বাই প্রসেস এগোতে হবে। তো সেটাই আমি তোকে বলেছিলাম, বার্তা দিয়েছিলাম সেদিনকে, যে যদি আমার এই কেসের জন্যে যদি আমাকে 1-2 লক্ষ টাকা আরও খরচা হয়ে যাক, যা, কোনো পরোয়া করে না রূপা মণ্ডল, কোনো পরোয়া করে না রূপা মণ্ডল। রূপা মণ্ডল আগেও যেটা বলেছে এখনও সেটা বলবে, 5 বছর পরেও সেটা বলবে, 10 বছর পরেও সেটা বলবে। রূপা মণ্ডলের কথা এখান থেকে ওখানে হেরফের করবে না। আমি কিসের সংসার করতে যাবো রে? তোর কাছে কি সংসারের আবেদন করেছি আমি? আমার কোর্টে 490 চলছে, আমার কোর্টে মেনটেনেন্স মামলা চলছে, সেখানে আমি কী করে সংসার করব? তুই যে বলছিস আসল সংসার হচ্ছে আসল সোনা হচ্ছে আপনার স্বামী, টাকা নেওয়ার আগে বলেছিলি যে আসল সোনা হচ্ছে আপনার স্বামী। আপনি স্বামীর সঙ্গে সংসার করুন, সোনা সোনা কী করছেন? সোনা আপনি এমনিই পেয়ে যাবেন। কিসের এমনি পেয়ে যাব? কে দেবে সোনা আমাকে এমনি এমনি? লুকিয়ে রেখে দিয়েছে, ওকে যে পড়তে দেওয়া হয়েছে আমার বাড়ি থেকে, ও পড়েও থাকে না, লুকিয়ে রেখে দিয়েছে, খুলে লুকিয়ে রেখে দিয়েছে। বিয়ের আংটিটা খুলে রেখে দিয়েছে, চেন খুলে রেখে দিয়েছে। বোতামটা সবসময় পরা যায় না, বোতামটা তুলে রাখে, অকেশনালি পরে। ও তো খুলে রেখেই দিয়েছে। তাহলে আমি পাবো কী করে? আমাকে কোর্ট যদি আদেশ দেয়, কোর্ট যদি বলে যে না আপনার স্বামী, আপনাকে ওখানে সংসার করতে হবে, আপনাকে সেখানে মানিয়ে নিয়ে চলতে হবে, নিশ্চয়ই চলবো। কোর্টের আদেশ তো আমি অমান্য করতে পারবো না। সেখানে আমার অনিচ্ছা থাকলেও, আমার ইচ্ছে না থাকলেও আমি সংসার করবো সেখানে, যেহেতু কোর্ট থেকে আমাকে রায় দিয়েছে, কোর্ট থেকে আমাকে শুনিয়েছে। কোর্টকে তো অমান্য করতে পারি না। আবার তুই আমার চরিত্র নিয়ে কথা বলছিস? আমি কি তোর কাছে গেছিলাম যে আমার মেয়ে আছে, আমার মেয়েকে আমার স্বামী মানছে না, আমার বাবার পরিচয় আমার দিতে বলুন? আমার মেয়ে বাবার পরিচয় পাচ্ছে না, ও বাবা বাবা বলে আমার মেয়েকে বুকে জড়িয়ে নিক, আর আমার মেয়েও বাবা বাবা বলে বাবাকে বাবার অধিকার যেন পায়, প্রপার্টির ভাগ পায়। এই জন্য গেছিলাম তোর কাছে, আবেদন করেছিলাম যে আমার হাজব্যান্ডের যা প্রপার্টি আছে সে প্রপার্টির ভাগ যেন আমার মেয়ে পায়। আমাদের বিয়েই হয়েছিল এই জন্যে যে আমার হাজব্যান্ডের আমি কিছুই নেব না। তার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা প্রপার্টি থাকতে পারে, তার 2 ছেলে আছে, দিয়ে যাক তাদেরকে, আমার কোনো কিচ্ছু দরকার নেই। আমার যেটুকু আছে, আমার ডাল ভাত খেয়ে জীবনটা চলে গেলেই ব্যাস, আমার আর কিছু নেই। কে আছে পয়সা পয়সা করে? কি পয়সা কি স্বর্গে যাওয়ার জন্য কি ওপরে মরে যাওয়ার পরে কি পয়সা লাগে নাকি ওপরে ভালো থাকার জন্য? পয়সা লাগে ওপরে গেলে, যে সেখানে আমাকে ফ্ল্যাট কিনতে হবে, বাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে, ভালো ভালো জামাকাপড় পরতে হবে, সেখানে আমার পয়সার দরকার। পয়সা ওপরে নিয়ে যাব, এখানকার পয়সা এখানে খাবো, এখানে পরবো, এখানে ঘুরবো বেড়াবো, নিজের সকালাত পূরণ করব, চলে যাব। আমার যেটুকু আছে ঠিক আছে, আমার মেয়ে পাবে। তার যেটুকু আছে তার ছেলেদের দিয়ে যাক, আমার স্বামী আমার এখানে এসে হাত মারবে না আমার প্রপার্টিতে। আমি আমার স্বামীর ওখানে গিয়ে কোনো অধিকার দেখাবো না আমার স্বামীর কোনো প্রপার্টিতে। এই আমাদের নিজেদের মধ্যে কথা করে বিয়ে থাওয়া হয়েছিল যে দুজন দুজনের পাশে থাকবো। সে লোভী স্বামী, তার আমার প্রপার্টি দেখে তার লোভ এসে গেছিলো, সে ফ্রড করেছিল আমার সাথে, আমার এটিএম ইউজ করেছে, জালিয়াতি করেছে, আমার এটিএম থেকে টাকা তুলেছে, আমাদের সঙ্গে ফ্রড। তা সে কোনো দায়িত্ব করেনি 2 বছর ধরে, সে বিয়ে করেছে, সে কোনো সংসার খরচা দেয়নি। কখনো একটা বউকে ব্লাউজ কিনে দিলাম, কখনো একটা জুতো কিনে দিলাম, কখনো একটা চুড়িদার কিনে দিলাম, বাহ, দায়িত্ব তার হয়ে গেল। স্বামী, এই হচ্ছে স্বামী? তুমি বিয়ে করার আগে ভাবুনি
যে একটা মেয়েকে হাত ধরে নিয়ে আসতে গেলে তার সমস্ত A to Z তাকে দিতে হয়? আমার প্রপার্টি আমি তার নামে লিখে দেবো? আমার মেয়েটা কি গঙ্গা বানের জলে ভেসে এসেছে? আমি কি এই আবেদন নিয়ে তোর কাছে গেছিলাম যে আমার মেয়েকে আমার স্বামী মানছে না কিছুতেই, আপনি চলুন, হ্যাঁ ম্যাডাম, গিয়ে আমার মেয়েকে বাবার পরিচয়টা যাতে আমার মেয়ে পায় সেই ব্যবস্থা আপনি করে দিন, যথাযথ সেই ব্যবস্থা আপনি করে দিন। আমার স্বামী মানছে না, আমি আমার মেয়েকে লুকিয়েছিলাম, এখন আমার স্বামী জানতে পেরে গেছে, হ্যাঁ, জেনে আমার মানছে না। আমার মেয়েকে মানলো কি না মানলো আমার মেয়ের বয়েই গেল। তারা বড় হয়ে গেছে, তাদের বিয়ে থা হয়ে গেছে, তাদের নিজের সংসার হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেছে, তারা তাদের সংসারের কথা ভাববে না আমি সংসার করলাম কি করলাম না, আমি কোথায় গেলাম মরলাম কি বাঁচলাম, কি করলাম না করলাম, আমার আমার খোঁজ নিয়ে বেড়াবে? বিয়ে থা দিয়ে দিয়েছি, দায়িত্ব শেষ, যাও গিয়ে সংসার করো তুমি তোমার মতন। ভালো হোক মন্দ হোক, নিজে বিয়ে করেছো, দেখে শুনে নিজে বিয়ে করেছো, ঠিক আছে, চলো নিজে ভালোভাবে জীবনটা কাটাও। তুমি সংসার করবে, তুমি সারা জীবন কাটাবে, তোমার পছন্দ আমার পছন্দ, ব্যাস, দ্যাটস ইট। সেখানে কি আমার মেয়েকে পদে পদে নিয়ে যাব সব জায়গায়? আমার মেয়ে নাতনি কি রাস্তায় পড়ে আছে নাকি? যে আমি তোকে বলেছি যে আমার মেয়েকে নাতনিকে আমার জামাইকে গিয়ে আমার বরের বাড়িতে তুলে দিয়ে আসুন ম্যাডাম, আমি আপনাকে 2 লক্ষ টাকা দিচ্ছি, এই আবেদন নিয়ে গেছিলাম? তুই সব জানিস, তুই চিটিংবাজ মহিলা, ফ্রড মহিলা, তুই সব জানিস তোর কাছে কি আবেদন নিয়ে গেছিলাম, কি আবেদন করেছিলাম, তোকে কি কথা বলেছিলাম, কি কথা তোকে বলিনি, হ্যাঁ তুই সব জানিস। তোর CCTV ক্যামেরাতে সব রেকর্ডিং আছে, তোর কাছে সব ডকুমেন্টস দেওয়া আছে। দেওয়া নেই তোর কাছে? তুই জানতিস না সব যে আমার কেস চলছে দুটো? আমি কিসের সংসার করবো ওখানে গিয়ে? আমার গয়নাটা যদি তুই আদায় করে দিতিস তাহলে ভালো কথা, যদি না করে দিতিস টাকা ফিরিয়ে দিতিস তাহলে আর এত হাঙ্গামা এত সোশ্যাল মিডিয়ায় হতোই না। যেরকম তুই রমরমাভাবে চিটিংবাজির ব্যবসাটা চালাতিস, আমি আর তোর এগেনস্টে বলতাম না, আজকে এই পরিস্থিতি আসতো না। সবাইকে তুই ভেবে নিয়েছিলি সবাই লিখিত অভিযোগ জমা দিয়ে হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকে, কি রূপা মণ্ডল বসে থাকবে বাড়িতে হাত পা গুটিয়ে? এটা তুই ভেবে নিয়েছিলি যে সবাই যেরকম লিখিত জমা দিয়ে মানে কোর্ট ইয়েতে থানায় গিয়ে জমা দিয়ে লিখিত, ব্যাস আর কোনো তার খোঁজবাজও নিচ্ছে না, তার কোনো FIR কপিও নিচ্ছে না, যে গেছে যাক, যেরকম মঞ্জু বললো যাক দিদি, ও আর টাকা দেবে না, ও চেয়ে লাভ নেই ওর কাছে, ও টাকা দেবে না, ও আমার টাকা নিয়ে আমাকেই গিয়ে এসে বদনাম করে গেল, আর কি টাকা চাইবো, টাকা দেওয়ার হলে তো দিয়ে দিত। যেরকম গীতা বলেছিল থাক ও টাকা দেবে না বলছে, বড় বড় চোখ দেখাচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে যে আমি কি ডেকেছি তোমাদেরকে ডেকেছি, কেন এসেছিলে আমার অফিসে? আর সেদিনকে কত তোর সুর চেঞ্জ হয়ে গেছিলো, গীতাদি বসো, গীতাদি বসো, হ্যাঁ, আর সেদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, হ্যাঁ, আর গীতাদির কাজে যাওয়া যায় না, হ্যাঁ, তুই কত বড় সুন্দরী রে যে বৃষ্টি ভিজে গেলে তোর গায়ে ফোসকা পড়ে যাবে, বৃষ্টির জল পড়লে গাড়ি থেকে নামিস নি, তার 60,000 টাকা নিয়েছিস, সব আমচা চামচা বুড্ডি সুড্ডিদের পাঠিয়ে দিয়েছিলি, তারা কি কি সমস্যা মেটাবে? তারপরেও তো সেই মহিলাটা সেদিনকে এসেছিলো, যদি টাকাটা তুই তাকে ফিরিয়ে দিতিস। সে তো বলছে 15,000 টাকা ক্যাশ নিয়েছেন, সেটা দিতে হবে না, যেটা আমি ফোনপে করেছি সেই টাকাটা ম্যাডাম আপনি আমাকে দিয়ে দিন। তার হার্টের প্রবলেম, সে চিল্লাতে পারে না, তার অপারেশন হয়েছে হার্টে, সে ওখানে কি তোর সঙ্গে মারপিট করবে দাঁড়িয়ে টাকা দিন করে, তোর সঙ্গে চুলোচুলি করবে চুলের মুঠি ধরে? হ্যাঁ, আমার কদিন আগে গল ব্লাডার অপারেশন হয়েছে, 1 মাস হলো, আমি তোর সঙ্গে কি সেখানে সেই দিনকে গিয়ে কি চুলোচুলি করে মারপিট করতাম? এরকম যদি 10টা মহিলা যারা ফ্রড হয়েছে, চিটিংবাজ হয়েছে, যাদের টাকা তুই নিয়ে কাজ করিস নি, তারা যদি তোকে ঘিরে ধরে যদি সেদিন কেলাতো, কী করতিস তুই? পরে তোর সহযোদ্ধারা আসতো, সে পরে দেখা যেত, আগে তো তোকে কেলিয়ে নিত না, আগে তো তোকে কেলিয়ে নিত উদ্যম কুদ্যম, যে শালি টাকা দে, দে শালা টাকা, না মারবো শালা, এখনো দে টাকা, দে ফেল টাকা,
ওলা ফ্রড চিটিংবাজ, ওলা টাকা নিয়েছিস, দেখ ফেল। কী করতিস তখন? পরে তো সহযোদ্ধারা আসতো, তখন কি করতিস? কি উখড়ে নিতিস তখন? সহযোদ্ধা দেখাচ্ছিস, চিটিংবাজি করবি তুই, ফ্রড করবি তুই, আর যখন মার খাবি তখন সহযোদ্ধাদের ডাকবি, ভাড়া করা গুন্ডাদের ডাকবি, যারা 500 টাকার জন্য তোর আগে পিছে ঘুরে ঘুরে বেড়ায় টিন 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 করে, তাদের ডাকবি। যখন ফ্রটিংটা করিস তখন তাদেরকে বলে করিস যে আমি ফ্রটিংটা করছি, এই অভিযোগটা আমার কাছে নিয়ে এসেছিলো, এই কাজটা নিয়ে এসেছিলো, এই কাজটা আমি করতে পারিনি। সেখানে গিয়ে তোর সুর চেঞ্জ হয়ে যায়, তাদেরকে ক্যামেরাম্যান বানিয়ে দিচ্ছিস, তাদেরকে রিপোর্টার বানিয়ে দিচ্ছিস। আমি সব সময় ভিডিওতে থাকি, হ্যাঁ, ক্যামেরার মধ্যেখানে থাকি, ক্যামেরা আমার জীবন। নাম না তুই পুলিশের এগেনস্টে, আন্দোলন করতে নাম পুলিশের এগেনস্টে, তোকে সবাই জনগণ রায় দিচ্ছে না পুলিশের এগেনস্টে নামো, রূপা মণ্ডলের এগেনস্টে তুমি নামো। আয় রূপা মণ্ডলের বাড়িতে আয়, হামলা করবি, আয় আয় সন্ত্রাসবাদ, আয় রূপা মণ্ডলের বাড়িতে আয়, হামলা করবি, আয় আয়। রূপা মণ্ডল তোকে ধরে একটা ওই মেছেদার নিচে একটা এসে তোকে কিসি কিসি করবে। ঝটকা লেগে গেছে, जोर का झटका हाय धीरे से लगा, शादी बन गई उम्र कैद की सजा। হ্যাঁ, তুই ভাবতে পারিস নি সেদিন এরকম ঝটকাটা লেগে যাবে। ওরকম মাঝে মাঝে না তোকে ঝটকা দেওয়াই দরকার। আর এই মাঝে মাঝে দেবো কেন ঝটকা? আমার তো দরকার কী পড়েছে আর ঝটকা দেওয়ার? যাদের টাকা আত্মসাৎ করবি, চিটিংবাজি করবি, তারাই মাঝে মাঝে আমার মতন পাবলিক একজন দুজন দেখবি মাঝে মাঝে ঝটকা এরকম দিয়ে দেবে তোকে। আর এবার তোকে এমন ঝটকা দেবে না, সেই ঝটকার সামলাতে পারবি না, বুঝলি? আমরা তো সন্ত্রাসবাদী না, আমরা মুখে মুখে সোশ্যাল মিডিয়াতে এই ফোনের মধ্যে ইউটিউব করছি, এই ফেসবুকে ছাড়ছি, এইটুকু। এমন লোকের হাতে একদিন পড়বি না যে ওখানেই শালি চট থাপ্পড় মারবে আর বলবো টাকা দে, আগে দে শালি টাকা, চট থাপ্পড় মারবে আর টাকা চাইবে, বুঝেছিস? যেখানে লোকজন দেখিস, যেখানে ভিড়ভাড়াকা দেখিস, যেখানে দেখিস তুই মার খাবি, সেখানে তখন তাদের ফরে বলতে লাগিস। আর যে ভিকটিম তাকে সেখানে ছোট করিস, তার টাকা নিয়ে গিয়ে তার উপরে কালি ছেটাস, তার চরিত্র খারাপ তুলে ধরিস লোকের সামনে। মঞ্জুর চরিত্র খারাপ, মঞ্জুর বরের খুব চরিত্র ভালো না, যে 8 বছর একটা অন্য মহিলা নিয়ে বিয়ে না করে ঘরে তুলে তার সঙ্গে সংসার করছে, খুব ভালো চরিত্র না। সেখানে একটা খালি মেয়েটা একটা এভিডেন্স চেয়েছিল যে ম্যাডাম আমি ফোটো একটা শো করবো, একটা এভিডেন্স আমাকে দিন যে আমার স্বামী এই মহিলাটার সঙ্গে আছে, কি পরিচয় আছে, এ কি ওর বিবাহিতা বউ, সেই পরিচয়ে তাহলে সে বলুক যে আমি এর সঙ্গে বিয়ে করেছি, আমি তোমার সঙ্গে থাকবো না, এই পরিচয়টা একটা আমাকে এভিডেন্স জোগাড় করে দিন, আর নাহলে ওই মহিলাকে বার করে দিন, আমি সংসার করবো, যেহেতু আমার স্বামী। দুটোর মধ্যে একটাও কাজ তুই করতে পারিস নি, না তুই মেয়েটাকে এভিডেন্স দিয়েছিস, না ওই মহিলাটাকে বার করে যার স্বামী তার বউকে সেখানে তুলে দিয়েছিস তার বাড়িতে। উল্টে সেখানে লোকজন দেখে সেই অসহায় মহিলাটাকে নিচে বস করিয়ে তাকে যা না করে হেনস্থা করে, হ্যাঁ, তাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে তাকে চুপি সারি তাকে কি বলছিস যে 1,20,000 টাকা তোমার বরে দিতে চাইছে, তুমি ডিভোর্স পেপারে সই করে চলো, আর নাইলে তুমিও মার খাবে, এত লোকজনের সামনে আমিও মার খাবো। এই তুই ন্যায় পাওয়াচ্ছিস লোককে? হ্যাঁ, আর একটা কোন গ্রামগঞ্জে তুই মানে করতে গেছিস, কাজ করতে গেছিস, সেখানে ভদ্রমহিলাকে তুই গলা জড়িয়ে তোকে সে মানে তাকে তুই চুমু দিচ্ছিস, তার উপরে তুই তেরে তেরে চোখ রাঙিয়ে যাচ্ছিস। অসহায় মহিলারা তোকে পয়সা দিয়ে তো চোখ রাঙানি খেতে যায়, তুই তেরে তেরে তার উপরে উঠছিস। তোর ভিডিও লোকে দেখে না? সোশ্যাল মিডিয়াতে তুই ভিডিও ছাড়ছিস, লোকে দেখছে না যে তুই কি কাজ করছিস? তুই কি সন্ত্রাসবাদী মহিলা? তোর কৃষ্ণনগরের লোক তো তোর কাছে একটাও যায় না, যারা তোকে চেনে না জানে না, দূর দূরান্ত থেকে তোর ওই ফেসবুক আর ইউটিউব দেখে তোর কাছে চলে আসছে যে হয়তো এর কাছে গেলে কোনো হয়তো এই মিডিলে বসে হয়তো কিছু মীমাংসা করে দেবে। সেই সুযোগটা তুই নিয়ে তাদের কাছে কি বলছিস, আমার 50,000 টাকা লাগবে,
হ্যাঁ আমার 65,000 টাকা লাগবে, আমার 1,00,000 টাকা লাগবে, আমার 40,000 টাকা, যে যেরকম মানুষ তার সঙ্গে সেরকম টাকা তুই নিয়ে ব্যাস, যখন কাজ করতে পারলে ভালো কথা, যে কাজটা করতে পারছিস না ব্যাস তাদেরকে চোখ রাঙিয়ে ধমকিয়ে, যে সামনে থানা আর পিছনে কোর্ট, তার মধ্যেখানে আমি দোকানঘর চালাচ্ছি, পুলিশ আমার খাতা চেক করে এসে, আমার পুলিশ কিছু করতে পারবে না, আমি পুলিশকে মাস মাইনা টাকা, মাসে একটা মান্থলি একটা মাস মাইনা টাকা দিই, হ্যাঁ কিচ্ছু করতে পারবে না, যাও গিয়ে কোর্টে কেস করো গা। যারা ক্যামেরার সামনে আসতে চায় না তারা গিয়ে কোর্টে কেস করবে? মনে হয় তারা গিয়ে কোর্টে কেস করবে? সেটা তুই ভালো মতন জানিস যে যারা ক্যামেরার সামনে আসতে চাইছে না তারা কোর্টে কেস করতে যাবে না। সবাই কি রূপমণ্ডলের মতন, সবারই কি সৎসাহস আছে নাকি যে ক্যামেরার সামনে বসে বলবে, দাঁড়িয়ে বলবে, পুলিশের কাছে একবার ছাড়া 10বার গিয়ে বলবে যে স্যার কী হলো, কতদিন ঘুরবো, হ্যাঁ কী হলো, আমার কেসটা কোথায় গেল, কি এতে গেল? সবাই কি রূপমণ্ডল ভাবছিস নাকি সবাইকে? পুলিশ দেখলেই তো সবার এমনি ভয় লাগে, যে বাবা থানা পুলিশের নাম শুনলে মানুষ এমনিই ভয় পায়, সেই জন্যই লোক ছুটে তোর কাছে যায়, যে একটা মহিলা যাকে তাকে মনের কথাটা সব খুলে বলতে পারবো। একটা রাধারানী বলে মেয়ে, তোর তোর অফিসে বসে ভিডিও করিয়েছিলি না, লাইভ ছেড়েছিলি না, তাকে কেমন হেনস্থা করেছিলি, এরকম হেনস্থা করেছিলি রাধারানীকে আর গোপালকে আর অপর্ণাকে, সেই ভিডিও লোক দেখেনি? পুরোহিত মশাই হয়ে গেছিস, বিয়ে দিবি, চলো থানায়। থানাটা যেন তোর মনে হচ্ছে মামার বাড়ি, থানাটা কিনে রেখে দিয়েছে, যখন তখন থানায় যাবি, যখন তখন পুলিশকে ডাক করাবি, পুলিশ শ্বশুর শ্বশুর করে তোর ডাকে চলে আসবে। কী ভাবিস পুলিশ প্রশাসনকে? কী ভাবিস পুলিশ প্রশাসনকে? তুই কি কিনে রেখে দিয়েছিস? কী ভাবিস? তোর জন্য পুলিশ প্রশাসন বসে আছে সব সময়, তোর পরিষেবা দেওয়ার জন্য, এই চিটিংবাজ মহিলার পরিষেবা দেওয়ার জন্য পুলিশ বসে আছে ওখানে। হ্যাঁ, প্রত্যেকটা কনস্টেবল থেকে থানার প্রত্যেকটা পুলিশ যা বলে তোর সম্বন্ধে, হ্যাঁ মানে মানে বলাও যায় না, আর শোনা মানে আমরা মহিলা তো, আমাদেরও শুনতে লজ্জা করে তোর সম্বন্ধে যা বলে। এই সোশ্যাল মিডিয়াতে আর বলতে মানে ইচ্ছে হচ্ছে না। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, কত জালিয়াতি, কত এফআইআর পড়ে রে একটা মেয়ের নামে, মহিলার নামে। চল আমার সঙ্গে আমার থানায় গিয়ে, চল গিয়ে দেখবি কটা এফআইআর আছে রূপমণ্ডলের নামে। চ বাগুইহাটি, বাগুইহাটি থানা চল, নিউ টাউন থানায় চল, দেখা কটা এফআইআর আছে। কাজ শেখাচ্ছিস, সোশ্যাল ওয়ার্কার গিরি, সমাজসেবিকা, মুখোশধারী মহিলা, মুখোশধারী, সেজে কুজে লোকের সামনে এক মুখোশ নিয়ে বসিস আর পিছনে আর এক রকম ষড়যন্ত্র করে কাজ করিস। মুখোশধারী মহিলা, বুঝেছিস? বহুরূপী মহিলা, গিরগিটির মতন রং বদলাস যখন যেখানে তখন সেখানে, বুঝলি? তোর বোনদের চরিত্রগুলো তুলে ধর না। তোর বোনরা কটা করে বিয়ে করেছে? লোককে যে বলছিস 2টো করে বিয়ে করেছে, 3টে করে বিয়ে করেছে, 4টে করে বিয়েছে, লোকের ঠেকা নিয়ে তো তুই বসে আছিস। কে কটা বিয়ে করেছে তুই গুনছিস, তুই ঘটকালি করেছিস। তুই আবার আমার জন্য আর ঘটকালি করতে হবে না। এবার তোর ছেলেকে বিয়ে করবো, তোর বাড়ির বৌমা হব, আর তুই আমার চিটিংবাজ ফ্রড শাশুড়ি হবি। তোর পয়সায় খাবো বসে বসে, আর তোর পয়সায় ভালো ভালো জামা কাপড় পরবো, আর গাড়ি চড়ে ঘুরে বেড়াবো, আর ভালো ভালো লিপস্টিক কাজল লাগাবো, আর দেশ বিদেশে ট্যুর করবো, আর তুই ফ্রড জালিয়াতি করে বেড়াবি, আর তোর পয়সায় আমি অ্যাশ করবো। তোর পয়সা বললে 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 অ্যাশ করবো আমি তোর পয়সা নিয়ে। এবার তোর ছেলেকে বিয়ে করবো। তোর বোনরা কটা বিয়ে করেছে এটা বলিস না কেন সোশ্যাল মিডিয়াতে? আমার বোনরা 3টে 4টে বিয়ে করেছে, বম্বেতে থাকে, বলতে পারিস না? ও ভিকটিমরা পালিয়ে যাবে, জানবে না যে বাবা যে নিজের বোনদের কথা সোশ্যাল মিডিয়াতে বলছে, যে নিজের বোনদের সংসার একটা স্বামী নিয়ে করাতে পারিনি, সে আবার লোকের সমস্যা কী করে মেটাবে? তোর যারা ছত্র ছায়াতে যারা আছে
তাদের স্বামীগুলো ছেড়ে দিচ্ছে, তাদের সংসারগুলো জোড়া লাগিয়ে দে না, দে তাদের সংসারগুলো জোড়া লাগিয়ে। সেটাও তো করতে পারছিস না। বেশি না, 10টা ভিকটিম এসে বলুক যে তুই বিনা পয়সায় কাজ করেছিস। তুই তো গিয়ে থানায় বলছিস না যে স্যার আমি দুই পক্ষকে বসিয়ে দিই, দুজনের সমস্যা মিটিয়ে দেওয়ার পরে ওরা খুশি করে আমাকে 1000, 1200, 1500, 2000 যা দেয়, আমার কোনো দাবি নেই, আমি খুশি করে নিই। এই কথা তো তুই বলেছিস। তোর তো সাহস নেই যে আমি 50,000 নিচ্ছি, আমি 65,000 নিচ্ছি, আমি কাজ করছি, আমি গাড়ি করে যাচ্ছি, আমি আমচা চামচা নিয়ে যাচ্ছি, আমার এটা নেওয়ার অধিকার আছে, আমি সমাজসেবিকার কাজ করছি। এটা তো তোর পুকপুকি ভেজে যায় এই কথা বলতে। সাহস নেই, বলতে পারিস না যে এই দেখুন এই আমি চেক নিয়েছি, এই দেখুন অনলাইন আমি পেমেন্ট নিয়েছি, বলতে পারিস না? নিষ্ঠার সাথে কাজ করতে পারিস না, সততার সাথে? আবার বলছিস আমি পয়সা নিই না, আমি করি, কি বলে, আমি ফ্রিতে কাজ করে দিই। ফ্রিতে কাজ করে দিস তুই লোককে ফ্রিতে কাজ করে দিস? তাহলে ফ্রিতে কাজ করে দিলে তোর ওই 3টে মোবাইল, ওই তোর চোখে কাজল, ওই তোর মুখে লিপস্টিক, ওই মেছেদা ঢাকার জন্য মেকআপ কোথা দিয়ে আসবে? এমনি কাজ করিস? এইসব আমরা নিজের পয়সায় পড়ি, বুঝেছিস? কোনো 420 চিটিংবাজির পয়সা না এইসব, দেখছিস না? এইসব নিজের পয়সায় পড়ি। এই দেখ, 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 আরও আছে, বুঝেছিস? আরও আছে, প্রচুর আছে, ঠাকুরের আশীর্বাদে সব। এগুলো সব নিজেদের পয়সা, কোনো চিটিংবাজির পয়সা না রে। এসব পড়ে থাকি না, সব নিজেদের পয়সায় পড়ে থাকি রে, কোনো লোকের ফ্রড করে পয়সা পড়ে থাকি না। এসব সব আমাদের হাতে ছিল, বুঝেছিস? এই দেখ, এই দেখ, দেখ 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 দেখ, এগুলো সব হাতে ছিল, বুঝেছিস? এখানে মোটামুটি 5 লক্ষ টাকা এখানে মাল আছে সোনা নিয়ে, বুঝলি? স্টোন দেখছিস সব কটা, সব গ্রহকে মানে করে রেখেছি, বুঝেছিস? এই দেখ, সব গ্রহকে মানে কেউ এসে করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না, সব গ্রহকে করে রেখেছি, শান্ত করে রেখেছি, যে সবাই ভালো থাকো, শান্ত থাকো। একটা শান্তশিষ্ট মেয়ে তোর অফিসে গিয়ে উত্তেজিত করছিস, যেখানে একটা ভাইটাল কথা হচ্ছে, যেখানে আবার দেখাচ্ছিস। হ্যাঁ, এসব চিটিংবাজি করার পয়সা আমরা করি? হ্যাঁ, চিটিংবাজি করে এগুলো পড়ে থাকি না আমরা? তোর মতন জালিয়াতি করি, তাই না? একটা যেখানে ওই নেকিটা, আমি আমি পারমিতা, আমি সবাইকে নমস্কার জানাই, বড় ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের গুরুজনের চরণে প্রণাম, আর সমবয়সীর জন্য অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, সেখানে একটা ভাইটাল কথা হচ্ছে, যেখানে আমার মেয়ে গেছে, জামাই গেছে, আমার লয়ার গেছে, আমি আছি। হ্যাঁ, সেখানে একটা লেনদেনের মানে তুমি টাকা কাজ করেছো, তুমি কাজ করনি, তুমি টাকা ফেরত দিয়ে দেবে। তোমার কাছে কি কাজ নিয়ে আমি এসেছিলাম, কি তোমার কাছে আবেদন নিয়ে এসেছিলাম, হ্যাঁ, সেই কাজ না করে তুমি অন্যদিকে মোড় ঘোরাচ্ছ। হ্যাঁ, কি মোড় ঘোরাচ্ছিস তুই অন্যদিকে? কি মোড় ঘোরাচ্ছিস? সব মোড় ওখানে গিয়ে ডকুমেন্টসগুলো ভালো করে রেখে দে, তোর কোর্টে কাজে লাগবে। মোড় ঘোরাচ্ছিস সেখানে কি? তোর নেকি সুশ্রুড়িটা ঢুকে গেল ফোন করে, আমি রূপাদিকে জিজ্ঞেস করছি আপনার সংসারটা তো নষ্ট হলো, কি হবে আপনার মেয়ের সংসারটাও আপনি পরবর্তীকালে নষ্ট করবেন। আরে কোকিলকণ্ঠী ছাপড়ি, হ্যাঁ, কালি কালোটি কাল্লো, কাল্লো, আমার মেয়ের সংসার হবে কি হবে না তোকে ওখানে কি জ্ঞান দিতে বলেছি? তোকে অ্যাডভাইস করতে বলেছি ওখানে? হ্যাঁ, তোর মতন নাকি যে দুটো পয়দা করে দিয়ে আর মুখে মুতে দিয়ে চলে যাবে? দেখ সংসার করছে, এসে দেখ, খোঁজ নে, যা। শালা পাগলি ছাগলির দল যত জুটেছে, আর একজনকে তো ওপর নিচে কোনো মানে বোঝাই যায় না যে কি আছে, ছেলে কি মেয়ে। হ্যাঁ, আবার বড় বড় কথা যে আপনার মেয়ের সংসারটাও নষ্ট হবে,
হ্যাঁ, আপনি আপনার কথাও ভাবলেন না, আমরা এই করছি ওই করছি, হ্যাঁ আপনারা এই করছেন। আরে আমি যদি ব্যবসাই করি একটার পর একটা বিয়ে করে, হ্যাঁ, তাহলে আমার নামে তো থানায় ডায়েরি হয়ে যাবে রে। আমার স্বামী কি তোর কাছে আবেদন নিয়ে গেছিল যে 4টে বিয়ে করে আমার সঙ্গে এসে বিয়ে করেছে, তোর কাছে আবেদন নিয়ে গেছিলো? তোর কাছে কি কমপ্লেন করেছিল? তাহলে আমার স্বামী তো নিজেই থানায় কমপ্লেন করতো, কোতোয়ালি থানায় কমপ্লেন করতো। আমি যদি এরকম ফ্রটিং করে বেড়াতাম তাহলে আমারও থানাতে নাম উঠে যেত যে আপনি কটা বিয়ে করবেন, কটা ছাড়বেন, কটা ধরবেন, কেলাকেলি হতো, অনেক কিছু হতো। তা আমাদের তো কোনো কমপ্লেন নেই, আমাদের এরকম কোনো ব্যাপারও নেই, পুলিশ স্টেশনে কোনো কমপ্লেনও নেই আমাদের। এগুলো তো ক্যাজুয়াল ব্যাপার। একটা স্বামী মরে গেলে মানুষ দ্বিতীয় বিয়ে করতেই পারে। কারোর সঙ্গে 10 বছর লিভিংয়ে থেকে 20 বছরের সংসার তাকে ছেড়ে দিয়ে গিয়ে অন্যজনা তার সঙ্গে বনিবনাত হচ্ছে না, বুড়ো বয়সে গিয়ে ডিভোর্স নিয়ে অন্যজনের সঙ্গে গিয়ে আবার তার মনের মিল হচ্ছে, সেখানে গিয়ে আবার গিয়ে সংসার করছে ভালো করে। ধর এইসব কোনো ম্যাটার নাকি আজকালকার দিনে? হ্যাঁ সারি পাগলি, হ্যাঁ সালি পাগলি, এই বাবলি, সালি হাবলি, সালি পাগলি, হ্যাঁ তোর সঙ্গে যারা থাকে তারাও শালি পাগলি, হ্যাঁ সারা ছাপড়ি, ছাপড়িগুলোকে নিয়ে থাকিস, সারা মদ মাতালগুলোকে নিয়ে থাকিস, ছাপড়ি। হুম, আর ওই নেকিগুলোকে নিয়ে থাকিস, হ্যাঁ, আর যার মানে ওপর নিচ কিছু মানে বোঝা যায় না, হ্যাঁ, তাকে এইসব মহিলাগুলোকে নিয়ে থাকিস, একটা বুড্ডিকে নিয়ে থাকিস। হ্যাঁ, ওই বুড়িটাও বলে হারি বাবা যে কাঁধে ব্যাগ নিয়ে নিয়ে তোর পিছন পিছন ভাই দৌড়াচ্ছে। হ্যাঁ, কোথায় এই বয়সে হরিনাম কীর্তন করবে, কোথায় ওপরে যাওয়ার রাস্তা মানে বানাবে যে আমি যাতে ওপরে ভালোভাবে ভগবানের কাছে যেতে পারি, সেও সারা ব্যাগ নিয়ে নিয়ে তোর পেছনে দৌড়াচ্ছে। তাহলে আমাদের এত টাইম নেই ঘরের কে বোনের মোস্ত আবড়াবো, কেন দৌড়াচ্ছি? আরে ভাই 200-500 এখনকার যা যুগ, ঘরে বসে থাকবো তার থেকে 500 টাকা তো রোজগার হচ্ছে, গাড়িতে গাড়িতে গিয়ে ঘুরছি, যাই হোক কোথাও কিছু বসে খাইয়ে দিচ্ছে, বাবলি মুখার্জি আপলি খাইয়ে দিচ্ছে, হাতে 500টা টাকা দিচ্ছে, এটাই আমাদের কাছে অনেক। এটাই এবার কোথা থেকে আসে? পানবিড়ি দোক্তার গুন্ডির তো খরচা উঠছে, শালা ওই ওর হরিনাম কীর্তন করার মানে মানে সময়, সেই সময়টা ঠাকুরের মানে কৃষ্ণর নাম না নিয়ে হরিনাম কীর্তন না করে পুজো পাঠ বন্ধ করে সারা তোর সঙ্গে দৌড়াচ্ছে কাঁধে ব্যাগ নিয়ে। হ্যাঁ, ও ভাই ধন্য তোকে, ভাই তোকে ধন্য, যা যা মাল তুই রেখেছিস সঙ্গে, তোকে ভাই ধন্য, প্রণাম জানাই ভাই তোকে। হ্যাঁ, তোকে প্রণাম জানাই, যা এক একটা কার্টুন তুই রেখেছিস, ওই এক মুন্নি আর ওই এক বাবলি ঝান্ডু বাম, ওই মুন্নি আর এক বাবলি। মুন্নি বলবে মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে, আর তুই বলবি मैं झंडू बाम हुई डार्लिंग तेरे लिए, मुन्नी की गाल गुलाबी नैन शराबी चाल नवाबी हो, এই গান গাইবি দুজন মিলে। সালা কোথা কোথা দিয়ে জোগাড়ও করিস। আমি তো তোর সব আইটেমগুলোকে দেখি আর হেসে হেসে হাসবো কি কাঁদবো। হ্যাঁ, পাগলি ক্ষীর খা, যা পাগলি ক্ষীর খা, হ্যাঁ হেসেই মরে যাচ্ছি। হুম, আবার বলছিস আবার এই এই যে 6 তারিখে যেটা হলো সেটা নিয়ে আর একটা স্টেজ প্রোগ্রাম বার্থডে সেলিব্রেট করে দে, লাল কার্পেটের ওপর হাঁটবি, একে একে দুই চোখ দুটো সালা নাচছে না আটার বস্তা, না ময়দার বস্তা, না চিনির বস্তা, বোঝায়
তাহলে জলের ট্যাঙ্কি গড়িয়ে দিলে গুড় 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 করে গড়িয়ে চলে যাবে। এই যে 6 তারিখে যেটা হলো সেটা নিয়ে তুই একটা, আর কি বলবো, একটা দরকারি ইউটিউব করছি বসে বসে, তার মধ্যে ওই আইটেমগুলো ভেসে উঠল চোখের মধ্যে, হাসি পেয়ে গেল। এর জন্যে আপনারা কিছু মনে করবেন না, আমি আর হাসি আটকাতে পারলাম না। ওই শঙ্করকে বলছি যে এই কালপিটটা গিয়েছিল আমার বাড়িতে টাকা নেওয়ার সময় চেক নিতে, বলছে, শঙ্কর বলছে যে আমি কালপিট। শঙ্কর বলছে আমি কালপিট, আমি বললাম হ্যাঁ তুই অবশ্যই কালপিট। শালা তুইও ছিলি, যখন টাকা নিচ্ছিলি ফটো তুলছিলি না, ক্যামেরা করছিলি তুই, ফটো তুলছিলি, মুন্নি ছিল, তুই ছিলি, আর তোর বাবলি ছিল। হুম, কালপিটটা তুই ছিলি, বলছে আমি কালপিট। তুই যা আইটেমগুলো রেখেছিস না, সত্যি কথা কি বলবো, যে তোর সঙ্গে ঝগড়া করতে গেলে আর তোর সঙ্গে মারপিট করতে গেলে আমি তো মানে আমাকে মানে কেউ থামাতে পারবে না, মানে আমি ওখানে হেসেই মরে যাব। সত্যি আমি মানে হেসেই মরে যাব। সেই দিন হচ্ছে আমি গেছি, আমার যে কী হাসি পেয়েছে, আমি যে ট্রেনে এত হাসতে হাসতে এসেছি একটা যে কোনো কথা নিয়ে, যে আমি কী বলবো সেদিন। যাকগে, এটাই আজকের ছিল বার্তা। পুলিশ পুলিশ সততার সঙ্গে, যথেষ্ট পুলিশ নিষ্ঠার সাথে নিজের ডিউটি পালন করেছে। হ্যাঁ, আর পুলিশের এগেনস্টে যদি কেউ আন্দোলন করে তো পুলিশের ফরে আমরাও আন্দোলন নিয়ে মাঠে নামবো, এটাই আজকের ছিল বার্তা। আর পূর্ণিমাদিকে যদি তুই এরকমভাবে ভেঙাস, পাবলি মুখার্জি তোকে বলছি, তুই খুব সুন্দরী না, আটা মাখা সুন্দরী, ময়দা মাখা সুন্দরী, ঠিক আছে, তুই আটা আরও বেশি করে মাখ, তুই ময়দা আরও বেশি করে মাখ, হাইলাইটার লুজ, তুই কি বলে তোর ব্রাশও তুই আরও বেশি করে লাগা। তুই তোর মুখে তুই গোবর লাগা, ঠিক আছে, আমাদের জানার দরকার নেই, আমাদের দেখারও দরকার নেই, কিন্তু তুই পূর্ণিমাদিকে নিয়ে কথা বলবি না, বুঝেছিস। পূর্ণিমাদির রূপ না থাকতে পারে, তার মধ্যে গুণটা অনেক আছে, তুই তার রূপ নিয়ে কথা বলছিস। হ্যাঁ, অন্তত আর যাই হোক না কেন, তোর মতন দোকানঘর পাল্টে পাল্টে চিটিংবাজি করে করে আজ এখানে কাল ওখানে পরশু ওখানে ঘুরে বেড়ায় না, নিজের বাড়িতেই অফিস করেছে, ঠিক আছে, এটাই তো সততার সঙ্গে এসব কাজ করার তো এটাই নিয়ম। যে কেন লোকের পয়সা, লোকের সমস্যা শোনার জন্য তার থেকে আমাকে 500 টাকা নিতে হবে? হ্যাঁ ঠিক আছে, তুই মানে খুব দামি সোশ্যাল ওয়ার্কার, তোর লিপস্টিক কাজল দেখে তোকে, তোর 3টে মোবাইল দেখে, লিপস্টিক কাজল দেখে তোকে লোক 500 টাকা দিচ্ছে। দিদিকে, পূর্ণিমাদিকে লোক হয়তো, পূর্ণিমাদি 200 টাকাতে খুশি, কেন তার তো অত লিপস্টিক কাজল লাগে না। হ্যাঁ, তাকে হাইলাইটারও লাগাতে হয় না, তাকে লুজও লাগাতে হয় না, ব্রাশও লাগাতে হয় না, ফাউন্ডেশনও লাগাতে হয় না, উনি ন্যাচারাল বিউটি, সেই জন্য উনি 200 টাকাতেই সন্তুষ্ট, ঠিক আছে। তো তোর মতো অত টাকা ওনার লাগে না, ঠিক আছে, উনি আর তোর মতন তো ওনাকে তো এত আমচা চামচা তো সন্ত্রাসবাজি পুষতে হয় না। ওনার কাছে যেটুকু, যে কটাই মানুষ আছে, যে কটাই মহিলা আছে, সব অনেস্ট, আর সব সততার সঙ্গে সোশ্যাল ওয়ার্কারের কাজ করে, আর সততার সঙ্গে দিদির সঙ্গে থাকে, ঠিক আছে। আর দিদির জিন্স পরা নিয়ে তুই বলছিস, দিদি জিন্স পরছে, শার্ট পরছে, টপ পরছে, তোর ইচ্ছে হলে তুইও পর, কেন তোর কোমরের সাইজে পাওয়া যাচ্ছে না জিন্স? তোর থেকে আরও অনেক মোটা মোটারা আছে, তারাও জিন্স পরছে, তারাও টি শার্ট পরছে, তুইও পর। তোর যদি কৃষ্ণনগরে না পাওয়া যায় তুই আয়, তোকে শ্রীরাম মার্কেটে নিয়ে যাব, নিউ মার্কেটে নিয়ে যাব, নাহলে তোকে সিটি সেন্টারে নিয়ে যাব, কিংবা বনি স্কোয়ারে নিয়ে যাব, তোর সাইজে ওখানে তোর থেকে যদি মোটা মোটা লোকরা যদি জিন্স পরতে পারে
তুই কেন পরতে পারিস না? তোর ইচ্ছে হলে তুইও পর। লোকের জিন্স পরা নিয়ে, লোকের শার্ট পরা নিয়ে তুই কেন লোককে করছিস? লোকের তুই মানে করছিস, খিল্লি ওড়াচ্ছিস, লোককে নিয়ে তুই ব্যঙ্গ করছিস, কেন করছিস এগুলো করে কি তুই খুব মজা পাস? এগুলো মজা পাস? জানিস তো, লোকের ওপরে যদি একটা আঙুল তুই ওঠাস, তোর নিজের দিকে কিন্তু সর্বদাই 3টে আঙুল থাকবে। রূপ, রূপের গরম কি? রূপ রূপ কি আছে? 2 दिन কি চাঁদনি, 4 दिन কি চাঁদনি, ফির আন্ধেরি কালি রাত, এটাই তো বলে না কি? হ্যাঁ, একটা গান আছে শুনবি, উগতা সুরজ ধীরে ধীরে ঢলটা রহে জায়গা। এই গানটা শুনিস? পুরো নিজের জীবনের সঙ্গে না এই গানটা মিলে যাবে। এই গানটা শুনবি, উগতা সুরজ ধীরে ধীরে ঢলতা রহে জায়গা, এরকম একটা কাওয়ালি টাইপের একটা গান আছে। এই গানটা শুনিস, বুঝেছিস? পুরো এই গানটার মধ্যে নিজের জীবনীটাকে খুঁজে পাবে মানুষ। রূপের গরম কি আছে? এটা তো রূপ তো 4 दिन কি চাঁদনি, 4 दिन কি চাঁদনি। রূপ, রূপের গরম আমরা অহংকার, রূপের কিসের অহংকার? মাটির শরীর মাটিতেই মিশে যাবে। তুই আজকে এরকম দেখছিস, যখন আমার 15-16 বছর বয়স ছিল তখন দেখলে তুই কী বলতিস? যে একবার আমার দিকে তাকাতো সে আর চোখ ফেরাতো না রে, বুঝেছিস? এতটাই আমি গর্ব করে বলছি যে একবার তাকাতো আমার দিকে, সে দ্বিতীয়বার চোখ ফেরাতো না, বুঝলি? এই বয়সে যদি আমি এরকম থাকি, তাহলে ভাব 15-16 বছর বয়সে আমি কীরকম ছিলাম। একটা মানুষ বুড়ো বয়স্ক বয়স দেখে তার ইয়ং বয়সটাকে মানুষ ভেবে নেয় যে এই বয়সে যদি এই মহিলা এরকম, তাহলে তার ইয়ং বয়সে সেই মহিলা কীরকম ছিল। তো রূপ নিয়ে অহংকার করিস না। রূপ মানুষের সারা জীবন থাকবে না। এই চামড়া সবারই একদিন কুঁচকে যাবে, দাঁত সবারই একদিন পড়ে যাবে, গাল সবারই একদিন তুবড়ে যাবে। তো কিসের রূপের গরম? হ্যাঁ, তুই একটু সেজে গুজে থাকিস, কেউ একটু সাজে না, তো তুই একটু সাজতে পছন্দ করিস। পূর্ণিমা দিয়ে একটু বড় বড় কানের পছন্দ করে, একটু অন্যরকম শাড়ি পরতে পছন্দ করে, হ্যাঁ, একটু অন্যরকমভাবে ওর মেকআপ স্টাইল আলাদা, তোর মেকআপ স্টাইল আলাদা, আমার মেকআপ স্টাইল আলাদা। সবারই তো সব জিনিস এক সমান হয় না। তো লোককে নিয়ে ব্যঙ্গ করার কী আছে রে? লোককে নিয়ে ব্যঙ্গ করার কী আছে? আমি তো কোনো দিন তোকে নিয়ে ব্যঙ্গ করিনি, কোনো দিন তোর সম্বন্ধে কোনো কিচ্ছু বলিনি। বঞ্চ আমি তোর কাছে অনেক আশা নিয়ে, তোর কাছে অনেক হাসতে হাসতে মানে নিয়ে গেছিলাম যে না ঠিক আছে, তুই যা বলেছিলি আমি সব তোর কথা মেনেছিলাম। আপনি আমার কথা মানবেন? হ্যাঁ ম্যাডাম। আপনি আমি যা বলবো তাই করবেন? হ্যাঁ ম্যাডাম। আপনি ওখানে 6 মাস থাকবেন? হ্যাঁ ম্যাডাম। আপনাকে গয়নাগুলো হাতে তুলে দেবো? ঠিক আছে ম্যাডাম, গয়নাগুলো আপনি রাখবেন, আমি আপনার থেকে। তুই বলেছিলি না, আমি আপনাকে একদিন সময় করে দেবো, আপনি গিয়ে রেখে আসবেন লকারে। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, তুই 10,000 টাকা নিতিস, বাকি টাকা ফেরত দিতিস, আমার কোনো অভিযোগ থাকতো না। ঠিক আছে, ওদের সময় নষ্ট হয়েছে, ওরা এসছে, ওরা চেষ্টা তো করেছে, সে উদ্ধার করতে পারিনি কি হয়নি, ব্যর্থ হয়েছে, থাক, ওদের আর কি দোষ, ওরা তো পয়সা ফিরিয়ে দিয়েছে। তাহলে এত কোনো গণ্ডগোল হতো না। গণ্ডগোলের মূলটা হচ্ছিস তুই, তুই শুরু করেছিস আর শেষ আমরাই করব। তোর ইচ্ছে, তুই যা খুশি করতে পারিস, তোর মুখ, তুই যা খুশি বলতে পারিস, আমাদের গায়ে ফোসকাও পড়ে না, কিছুই পড়ে না। আমরা একদম ন্যাচারাল থাকি, একদম ক্যাজুয়াল থাকি, আমরা কোনো কিছু এসব মনে করি না। কেন আমাদের কোনো এরকম কোনো ব্যাড রেপুটেশনও নেই। আমাদের কিসের ব্যাড রেপুটেশন? আমরা এরকম কিছু করিই না। আমাদের ভয়ের কিছু নেই, আমাদের লজ্জা পাওয়ার কিছু নেই। আমরা বিন্দাস থাকি আমাদের পাড়ায়। যে কেউ আসো, বিন্দাস জিজ্ঞেস করো আমার পিছনে, আমি ঘরে বসে আছি, যাও পিছনে গিয়ে নিচে গিয়ে জিজ্ঞেস করো, আমার বায়োডাটার খোঁজ নাও, থানায় চলে যাও, পার্টি অফিসে চলে যাও, হ্যাঁ, নিউ টাউন থানায় চলে যাও, বাগুইহাটি থানায় চলে যাও, যেখানে খুশি সেখানে গিয়ে বায়োডাটা চেক করে আসো। এইরকম মণ্ডল রইল বসে। কেউ পালাবে না, কেউ সামনে দিয়েও পালাবে না, কেউ পিছন দিয়েও পালাবে না। কেন রে, আমরা চোর নাকি? আমি চোর নাকি যে পালিয়ে যাবো সামনে দিয়ে পিছন দিয়ে? আর পারমিতা, তোকে বলছি, শোন, তুই না
তোর বয়সটা কত রে? তুই আমাকে বলছিস আমার মুখে একটা তালা লাগাতিস, আমার পিছনে একটা তালা লাগাতিস। তাহলে তালা লাগাবার জন্যে আমাকে তাহলে দুটো বালা কিনে আনতে হয়। বালা মানে বুঝিস তো, যেটা ওই যে দরজায় ওই যে গোল গোল যেটা লাগায়, দিয়ে ওইটার মধ্যে তালাটাকে মারতে হয়। বালাটাকে দুটো এক জায়গা করে তালাটাকে ঢুকিয়ে মারতে হয়। ঠিক আছে? তাহলে আমাকে দুটো বালা লাগাবার দরকার আছে। ঠিক আছে? তো তুই আমার সম্বন্ধে বলছিস, আর যেসব ভাষা বলছিস তুই, বল তোদের মন মানসিকতাটাই ওরকম, তোরা ওরকম পরিবেশেই মানুষ হয়েছিস। লোককে সম্মান তোরা কী করে দিবি বল? কাক যতই ময়ূর সেজে থাকুক, তার আসল রূপ সামনে আসবে। এখন তোদের স্বার্থে ঘা পড়েছে না, সেই জন্য তোরা আসল রূপটা দেখাচ্ছিস। দেখা, যে কথাগুলো বলছিস না, তো মুখ সামলে কথাগুলো বল। অনেক হয়েছে, অনেক ভিকটিমকে ভয় দেখিয়েছিস, অনেক ভিকটিমের থেকে প্রতারণা করেছিস, অনেক ভিকটিমকে ব্ল্যাকমেলিং করেছিস। করে দেখা রূপামণ্ডলকে। রূপামণ্ডল তো একা 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 একা। পূর্ণিমাদির সঙ্গে তো আমার এই সেই দিন দেখা, তার আগে থেকে রূপামণ্ডল তো তোদের এগেনস্টে একাই লড়াই দিচ্ছে রূপামণ্ডল। সে ক্ষমতা রূপামণ্ডলে আছে। কাউকে নিয়ে যায়নি, কাউকে নিয়ে যায়নি, না পাড়ার লোক নিয়ে গেছি, না নিজের ফ্যামিলির মেয়ে জামাইকে নিয়ে গেছি। আমার তো এখানে মেয়ে জামাই নাতনি ছাড়া কেউই থাকে না। আমার সমস্ত ফ্যামিলি বোলপুর শান্তিনিকেতনে থাকে। আমার মাস্তুতো বোন, মামাতো বোন, কাকাতো বোন, দাদা ভাই যারা আছে আমাদের, মানে আমাদের সমস্ত গোষ্ঠী, তারা সব থাকে বোলপুর শান্তিনিকেতনে। এখানে আমার বাড়িতে আমি থাকি, তাদের বাড়িতে আমার মেয়ে জামাই নাতনি, তাদের ফ্ল্যাটে তারা থাকে। বুঝতে পারলি? তো আমি এতদিন ধরে আমার লড়াইটা আমি একাই দিচ্ছিলাম, আমার মাথার ওপরে কারোর হাত ছিল না। কিন্তু আমাকে দু চারবার আমার ফোনে কমেন্ট করেছিল কেউ, যে পূর্ণিমাদি আর সঙ্গীতাদির সঙ্গে ওরা ভালো করে বাবলি মুখার্জিকে দিয়েছিল। সে আবার আপনার মানে চরিত্র নিয়ে কথা বলছে। তখন আমি ভাবলাম কে সঙ্গীতা, কে পূর্ণিমাদি, কে সঙ্গীতাদি, কে পূর্ণিমাদি, তাহলে দেখি। তারপরে খুঁজে 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 তোর ভিডিওটা আমি 2023-এ যেটা তুই সন্ত্রাস চালিয়েছিলি, সেই ভিডিওটা আমি খুঁজে পাই। তারপরে আমি দেখি সেই ভিডিওটা, তারপরে বুঝতে পারলাম যে পূর্ণিমাদির বাড়িতে তোরা গেছিলিস হামলা করতে। তখন আমি পূর্ণিমাদির নাম্বারটা খুঁজে 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 ফেসবুক থেকে বার করেছি। পূর্ণিমাদির সঙ্গে তো আমার ইদানিং দেখা হয়েছে রে, 2 মাস হলো। 2 মাস হলো দিদির সঙ্গে আমার দেখা হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা বলবো যে দিদি যেই কাজটা করে সততার সাথে করে, তোর মতন চিটিংবাজির ব্যবসা করে না। ঠিক আছে? আর দিদি খুবই সাধারণ, তোর মতন ওরকম মানে চোখ নাচিয়ে, মুখ নাচিয়ে, ঠোঁট নাচিয়ে কথা বলে না। খুব ন্যাচারাল, খুব মানে। তারপরে এরকম একটা ইনস্ট্যান্ট, এরকম একটা ঘটনা ঘটে গেছে, তার হাজবেন্ডটা তার জীবন থেকে চলে গেছে। আজকে তোর ভেরুয়া স্বামী হোক, তোর বুড়ো স্বামী হোক, যাই হোক, তার নামটা তো তুই নিয়ে চলছিস। সে মানুষটাকে তুই চোখে তো দেখতে পাচ্ছিস। তুই যাই করে বেড়াস না কেন, সেই মানুষটাও তো তোকে চোখে দেখছে। এটাই হচ্ছে বড় শান্তি। আজকে দিদির হাজবেন্ডটা চলে গেল এইভাবে, সেই মানুষটাকে আর সে জীবনে কোনো দিন দেখতে পাবে না, খুঁজে পাবে না। ঠিক আছে? তার মনে কতটা কষ্ট, কতটা তার মনে যন্ত্রণা, সেটা একমাত্র যার যায় সেই জানে। একটা সময় তো তোর ভালো বন্ধু ছিল না? দিদির যখন মা ভর্তি ছিল বম্বে ইয়েতে, তখন তুই দেখতে গেছিলি না? হসপিটালে যখন ভর্তি ছিল, দিদির বাবা তোকে নিজে হাতে লুচি বানিয়ে খাইয়েছিল না? সেই লুচিটাকেও নিয়ে তুই ব্যঙ্গ করলি। লুচিটার মধ্যে ভালোবাসাটা তুই দেখলি না, যে কতটা ভালোবাসা জড়িয়ে আছে। লুচিটাই তোর চোখে পড়লো, যে তোকে ফুলকো লুচি করে খাইয়েছিল, আলুর তরকারি খাইয়েছিল, এটা খাইয়েছিল, ওটা খাইয়েছিল। এইসব ব্যঙ্গ একটা বয়স্ক মানুষের নামে করলি। তার আন্তরিকতাটা, তার ভালোবাসাটা তুই দেখলি না।
যে সে পূর্ণিমাদিকেও যেরকম নিজের মেয়ের মতো, নিজের মেয়ে তোকেও সেরকম নিজের মেয়ের মতনই ভালোবেসে তোকে লুচি বানিয়ে খাইয়েছিল। তো সেই সম্মানটা তুই তাকে দিলি না। তুই ফুলকো লুচি সেদিন দেখাচ্ছিলি, কেক কাটছিলি, 6 ডিসেম্বর সেলিব্রেট করছিলি, অনেক কিছু করছিলি। ঠিক আছে, তোর যেটা মনে হয়েছে সেটা তুই করেছিস। আর আরও সন্ত্রাস তুই চালা, আরও ফ্রড তুই কর। হ্যাঁ, আমরা তোকে শায়েস্তা দেওয়ার কেউ নেই, যে দেবে সে বসে আছে। তুই যতই মহামন্ত্র জপ, মৃত্যুঞ্জয় মহামন্ত্র জপ তুই জপ কর আর পুজো কর, তুই লাখ লাখ টাকা ফ্রড করবি আর হাজার হাজার টাকা ঠাকুরের পুজো করবি, তোর পাপ খণ্ডে যাবে না। আমরা পাপও করবো না, আমরা পুজোও করবো না। দেখি ভগবান আমাদের কথা, আমাদের ডাকে সাড়া দেয় কি দেয় না। আমরা কোনো দিন কারোর অন্যায়ও করবো না, কারোর পুজোও, ভগবানের পুজোও করবো না। তারপরেও দেখি ভগবান আমাদের পাশে থাকে কি থাকে না, ভগবানের আশীর্বাদ আমাদের মাথার উপরে থাকে কি থাকে না। ভগবান সর্বদাই আমাদের ভগবানের আশীর্বাদ সর্বদাই আমাদের মাথায় আছে, সবার মাথার উপরে আছে। ভগবান কারোর কেনা না, ভগবানকে ফল দিয়ে ফুল দিয়ে কেনা যায় না। মন দিয়ে ডাকলেই ভগবান তাতে খুশি হয়। ঠিক আছে, আর তোকে অত বড় বড় ডায়লগ দেওয়ার দরকার নেই। তুই তো কচি খুঁকি না, তুই তো ছোট্ট, তুই তো কচি দি, তোর নাম দিয়েছি কচি। কচি 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 কুচি। তো মেকআপ নিয়ে লোককে বলিস না, লোকের জিন্স পরা প্যান্ট পরা নিয়ে বলিস না। এখনও বলছি যে পূর্ণিমাদি তোর মতন এত জালিয়াতি ফ্রড এত করে না। কোনো ওনার পুলিশ স্টেশনে কোনো কমপ্লেন নেই, কোনো রিপোর্ট নেই। পুলিশকে দিয়ে কিভাবে কাজ করতে হয়, পুলিশকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, পুলিশকে সম্মান দিয়ে কিভাবে কাজ করিয়ে নিতে হয় ভালোবেসে, সেটা দিদির মধ্যে আছে। ওই ধমকানি চমকানি দিয়ে কিচ্ছু হয় না রে, বুঝলি? মেকআপ মেকআপ মেকআপ, তোর মেকআপের স্টাইল আলাদা, দিদির মেকআপের স্টাইল আলাদা, আমার মেকআপের স্টাইল আলাদা। দেখ না, দেখ কী দেখতে পাবি আমার মুখের মধ্যে, দেখ দেখ, খালি একটু ক্রিম আর লিপস্টিক, আর কিছু দেখতেই পারবি না। দেখ না চোখে কাজল আছে, না এই দেখ চোখে আইলানা আছে, না চোখে মাস্কারা আছে, দেখ কিচ্ছু না। দেখ 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 রে, দেখ দেখ। হ্যাঁ, ঠিক আছে, এই বলে আমি ভিডিও থেকে বেরিয়ে যাচ্ছি। কালকে এই ভিডিওটা ছাড়ব।